আজকে আমাদের অবজেক্টিভ হলো এই টপিকগুলো কভার করা। এগুলো আমরা আজকে কভার করব। ঈদের পরে আমাদের যেটা বাকি থাকবে ফাইল হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং, যেটা ফাইল হ্যান্ডলিং এর সাথে চলে আসে, অ্যান্ড চার্ট ইউজ করা। এবং এরপরে যদি সময় থাকে তাহলে আমরা দেখব যে হাউ টু জেনারেট পিডিএফ উইদিন আওয়ার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন ডেটা। এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান ফর টুডে। তো হোপফুলি বাই 2 hours এটা হয়ে যাবে। ওকে, একটা জিনিস একটু আপনাদের সাথে বলে রাখি যে আজকের পরে ঈদ ভ্যাকেশন উইল স্টার্ট। সো ইফ ইউ সি হিয়ার, উইল বি মিটিং নেক্সট অন 6th। তো তাহলে এই যে একটা লম্বা একটা ছুটি পাচ্ছেন 26 থেকে 5 তারিখ পর্যন্ত, 11 দিন। এই 11 দিনে যেহেতু ঈদের উৎসব, আমরা ঘোরাফেরা করব, আনন্দ হবে, সবই হবে। বাট এর মাঝে মাঝে আপনাদের একটু রাতে 2-1 ঘন্টা করে কাজ করে রাখবেন, তাহলে যেটা হবে যে আপনাদের সেমিস্টারটা আপনারা ঠিক মতো শেষ করতে পারবেন। সো ইফ ইউ লুক অ্যাট দ্য ক্যালেন্ডার, আমাদের এই 6 তারিখ থেকে যে উইকটা শুরু হচ্ছে, এই উইক এবং তারপরের উইকের মধ্যে আমাদের সিলেবাস শেষ। আর আপনাদের ফাইনাল প্রজেক্ট সাবমিশন হচ্ছে 17 তারিখ দেওয়া আছে কোর্স আউটলাইনে, সেটা হয়তো আমরা 18 করতে পারি। 19 তারিখ থেকে এই যে লাস্ট উইক যেটা, এই উইকটাতে আপনাদের আসলে ভাইবা হবে। ওকে, প্রজেক্টের ভাইবা। আমাদের কন্টেন্ট শেষ হয়ে যাবে এর মধ্যেই। সো আপনারা 18 তারিখে জমা দিয়ে দিবেন। 20 তারিখ থেকে আমার ক্ষেত্রে যেটা বলতে পারি, আপনাদের ক্ষেত্রে 21 তারিখ, 20 তারিখ থেকে আমি আপনাদের ভাইবা নেওয়া শুরু করব গ্রুপ ওয়াইজ। তাহলে আমার 4টা সেকশনের 40টা গ্রুপ, স্লট অনুযায়ী স্লট বুকিং দিয়ে এই সময়ের মধ্যে এসে ভাইবা এবং আপনার যে ছোট একটা মডিফিকেশন লাইভ পারফর্ম করতে হয়, সেই কাজটা আমরা এই টাইমে করে ফেলবো। সো তাহলে আপনার প্রজেক্ট এবং প্রজেক্ট মডিফিকেশন ভাইবা যখন হয়ে যাবে, ইউ উইল বি ভেরি ওয়েল প্রিপেয়ার্ড ফর ইউর ফাইনাল। ওকে, তো ফাইনাল তো 29 তারিখ থেকে অফিসিয়ালি শুরু হয়েছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি স্যার আমাদের গ্রুপটা ছিল 4 জনের, তো ওখান থেকে 2 জন হচ্ছে উইথড্র দিয়ে দিয়েছে। তো অসুবিধা নাই। এটা আমি 6 তারিখে বা আপনাদের ক্ষেত্রে 7 তারিখে ব্রিফ করব যে কেউ যদি উইথড্র করে তাহলে কি হবে। ঠিক আছে স্যার। তো আপনাদের 4টা ইউজার নিয়ে এখন আপনারা কাজ করবেন আপাতত। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। একটা ইস্যু যেটা হতে পারে যে আপনার একটা ডিপেন্ডেন্সি থাকতে পারে, ডাটা ডিপেন্ডেন্সি জি অন জি। অন আদার ইউজার যে কিনা উইথড্র দিয়েছে। হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তার জন্য শর্টকাট আমি বলে দিব। এটা 6 তারিখ বা 7 তারিখ যেদিন আপনার সাথে মিট হবে সেদিন বলে দিব। আমার একটু রিমাইন্ডার দিন ক্লাসে, হ্যাঁ? ঠিক আছে স্যার, শিওর। ওকে, তো কাজেই পয়েন্ট ইজ আপনাদের এই বন্ধের মধ্যে কি করে ফেলতে হবে সেটা একটু বলে রাখি। 3 থিংস, যে আপনি তো ইউএমএল ক্লাস ডায়াগ্রাম একটা দিবেন, ফার্স্ট ভার্সনটা, এবং সেই ফার্স্ট ভার্সনটাকে পরে আপনি আরো মডিফাই করবেন ঠিকঠাক করার জন্য। কিন্তু বসে থাকলে তো চলবে না। নাও ইউ নো ইয়োর গোলস এবং ওয়ার্কফ্লো, আপনার এক্সপেক্টেড যে ওয়ার্কফ্লো যেটা MS1 সেটা এখন রেডি আছে। কারণ সেটা রেডি না থাকলে আপনি ক্লাস ডায়াগ্রাম বানাবেন কি করে? আপনি যেটা ওয়ার্কফ্লো MS1 দিয়েছেন ফার্স্ট ভার্সন, দ্যাট ওয়াজ ইনকমপ্লিট। কিন্তু আপনার কমপ্লিট ওয়ার্কফ্লো লাগে টু ক্রিয়েট দ্য ক্লাস ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রামের উপরে উই হ্যাড ইন ডেপথ ক্লাস যে হাউ টু বিল্ড দ্য ক্লাস ডায়াগ্রাম। সো দেয়ার ইউ আন্ডারস্টুড যে ওয়ার্কফ্লোর উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট। সো দেয়ারফর আপনার MS1টা কমপ্লিট করে ফেলেন, সেটাকে ইউজ করে ক্লাস ডায়াগ্রামের ফার্স্ট ভার্সনটা এই 5 তারিখের মধ্যে রেডি করে 5 তারিখে আপলোড করতে হবে।
বাট এটার পাশাপাশি আপনারা যেটা করবেন, যার যার মতো নিজের মতো করে গোলগুলো, নিজের যে 16টা গোল আছে, এই 16টা এফএক্সএমএল বানিয়ে ফেলেন। 16টা এফএক্সএমএল এর নোট কি হবে এটা আপনি ওয়ার্কফ্লো থেকে ডিসাইড করতে পারবেন মোরলেস। তাহলে এফএক্সএমএল গুলো বানিয়ে এফএক্স আইডি এবং হ্যান্ডলার মেথড গুলো অ্যাসাইন করে এফএক্সএমএল ফাইলগুলো সেভ করে কন্ট্রোলার ক্লাসের স্কেলেটনটা তৈরি করে রাখেন। তাহলে কি হলো যে আপনার একটা পার্ট অফ ইউর ইন্টেলিজি প্রজেক্ট এগিয়ে গেল। ওকে, তো সেটা করে রাখেন। ক্লাস ডায়াগ্রামটা যখন কমপ্লিট হবে তখন আপনি মডেল ক্লাসগুলো ক্রিয়েট করতে পারবেন এবং কন্ট্রোলার ক্লাসের যে হ্যান্ডলার মেথড সেগুলো তখন ইমপ্লিমেন্ট করতে পারবেন। কিন্তু ক্লাস ডায়াগ্রাম শেষ হওয়া পর্যন্ত ওয়েট না করে এফএক্সএমএল ফাইলগুলো বানিয়ে ফেলেন। এটা কি বোঝা গেল শর্টকাটটা, স্ট্র্যাটেজি? ইয়েস স্যার। ওকে, তো তাহলে এটা করলে কি হবে যে আপনি এই যে আরো যে 2 সপ্তাহ টাইম পাচ্ছেন খোলার পরে, এর মধ্যে প্রজেক্টটা শেষ করে আপলোড করে দিতে পারবেন ফাইনাল ভার্সনটা। আচ্ছা, ফাইনাল ভার্সনটা কিভাবে আপলোড করবেন সেটা আমরা 6 তারিখ বা 7 তারিখে বলে দেব। কিন্তু কথা হলো যে এখন আপনার এই কাজগুলো এগিয়ে রাখতে হবে। ওকে, তো এই প্রিলিউড শেষ, এখন আসেন আমরা আমাদের টপিকে চলে যাই। আচ্ছা, স্ট্যাটিক ফিল্ড কি বলেন তো? হোয়াট ইজ স্ট্যাটিক ফিল্ড? স্যার অ্যাটেন্ডেন্সটা কি একটু দেওয়া যাবে? পরে আপনি তো মিস করছেন। স্ট্যাটিক ফিল্ড কি বলেন? যে ডেটা ফিল্ড সব মেথডের জন্য কমন এই ক্লাসের, সব মেথড না, সব ইনস্ট্যান্সের জন্য কমন। সব ইনস্ট্যান্স। তাহলে যে ফিল্ডটা সব ইনস্ট্যান্সের জন্য কমন সেটাকেই আমরা বলছি স্ট্যাটিক ফিল্ড। ওকে, তো এখন যেহেতু এটা কমন ফর অল ইনস্ট্যান্স, তাহলে এই ফিল্ডের ভ্যালুটা কি কনস্ট্রাক্টরে দেওয়া উচিত নাকি উচিত না? কি মনে হয়? উচিত না। উচিত না। সো দেখেন, why the value of static field not supplied as a constructor parameter? কারণ হলো the value of a static field is not dependent on the creation of an instance. আমার একটা ইনস্ট্যান্স আছে না 100টা ইনস্ট্যান্স আছে, ডাজন্ট ম্যাটার, কারণ স্ট্যাটিক ফিল্ডের ভ্যালু ইনস্ট্যান্স স্পেসিফিক ভ্যালু না। কিন্তু কনস্ট্রাক্টর তার প্যারামিটার ইউজ করে টু সেট দ্য ইনস্ট্যান্স স্পেসিফিক ফিল্ড, তাই না? অর্থাৎ নন স্ট্যাটিক ফিল্ডকে ইনিশিয়াল ভ্যালু দেওয়ার জন্যই কনস্ট্রাক্টর তার প্যারামিটারটা ইউজ করে এই পার্টিকুলার ইনস্ট্যান্সের জন্য। Therefore, it is illogical to supply static field value as a constructor parameter. এটা কি আপনারা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে এটা যদি ক্লিয়ার হয়, সেটাকে আমরা যদি একটু টেস্ট করে দেখি আমাদের প্রজেক্টে, তাহলে সেটা দেখতে পাবো। Now, let's say in a student class, we have introduced university name as a static field. Okay, এই যে protected static string university name. তো তাহলে আমার এখানে যে কনস্ট্রাক্টরটা আছে, আমার ইউজার ক্লাস হলো সুপার ক্লাস। ইউজার ক্লাসে আমার ফিল্ড কি ছিল? ইউজার ক্লাসে আমার ফিল্ড ছিল হাউ মেনি? How many fields do I have? 6টা। 6টা। আর স্টুডেন্ট ক্লাসে আমাদের আগের ছিল 5টা, তাহলে 11টা। তো এখানে যদি আমরা দেখি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে অটো জেনারেটেড 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কিন্তু আমার কনস্ট্রাক্টরে 11টাই আছে।
কিন্তু আমি এখন ইউনিভার্সিটি নেমটা অ্যাড করলাম। তাহলে এখন যদি আমি এটাকে রিজেনারেট করি, এটা ফেলে দিয়ে রাইট ক্লিক, জেনারেট কনস্ট্রাক্টর, ওকে, তাহলে দেখা যাবে যে আমার স্ট্যাটিক ফিল্ড কিন্তু এই লিস্টেই নাই। আমার কিন্তু এক্সট্রা ফিল্ড আছে এখানে 6টা ইউনিভার্সিটি নেম সহ, কিন্তু স্ট্যাটিক ফিল্ডটা কনস্ট্রাক্টরের লিস্টে সে সাজেস্টই করছে না যেটাকে প্যারামিটার হিসেবে পাঠাবো। সো দেয়ারফোর স্ট্যাটিক ফিল্ডটা কিন্তু আসলে কনস্ট্রাক্টরে যায় না, কারণ আমি এই নতুন স্টুডেন্টের ভ্যালুগুলো দিচ্ছি, কিন্তু ইউনিভার্সিটি নেম তো এই পার্টিকুলার স্টুডেন্টের জন্য না, এটা সবার জন্যই সেম। এটার মেমোরি ডাজ নট বিলংস টু ইনস্ট্যান্স, সো দেয়ারফোর ইট ইজ ইলজিক্যাল টু সাপ্লাই স্ট্যাটিক ফিল্ড ভ্যালু as a constructor parameter. Any question? Any question? নো স্যার। ওকে, তো তাহলে পরের প্রশ্ন হলো, সেক্ষেত্রে আমরা স্ট্যাটিক ফিল্ডের ভ্যালুটা সেট করব কিভাবে? আমরা তাহলে নেক্সট ফলো আপ কোশ্চেন চলে আসে যে আমরা তাহলে এই ভ্যালুটা সেট করব কখন? কনস্ট্রাক্টরে তো আমরা দিচ্ছি না, তাহলে এই ভ্যালুটা আমরা কিভাবে সেট টাইপ বলবো আর ভ্যালুটা বলবো, মানে ক্লাস টাইপ বলবো, দেন ভেরিয়েবল নেম আর অ্যাসাইন করবো ভ্যালুটা, যেহেতু সব ক্ষেত্রে সব ইনস্ট্যান্সে ভ্যালু সেম। ওকে, ঠিক আছে। তো তাহলে এখানে দুইটা আছে, একটা হলো যে অপশন 1 সেট কমন ভ্যালু বা কমন বা শেয়ার যেটাই বলেন ভ্যালু যদি জানা থাকে এট দ্য টাইম অফ ডিক্লারেশন। তাহলে এই যে আমি ডিক্লেয়ার করছি ইউনিভার্সিটি নেম, তখনই আমি ভ্যালুটা দিয়ে দিতে পারি এট দ্য টাইম অফ ডিক্লারেশন। অথবা যদি ভ্যালুটা জানা না থাকে তাহলে ডিক্লেয়ার করে রাখতে পারি and use setter method later on when the shared value is decided. যেমন এখানে আমরা শুধু ডিক্লেয়ার করে রাখছি, পরে কখনো সেটার ইউজ করে ভ্যালুটা বসায় দিতে পারি। তাহলে এই দুইটা অপশন আছে আমাদের, রাইট? Yes, sir. ওকে, তো তাহলে এটা যদি আমরা টেস্ট করি, তাহলে এখন এই আমি কোনো ভ্যালু দেই নাই, কিংবা ধরেন আমি এটা রান করলে এখন আমার কি দেখাবে ইউনিভার্সিটি নেম। আমি যদি এখন মেইন ক্লাসে গিয়ে যদি আমি এখন বলি যে আমার স্টুডেন্ট, এবং আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, তাহলে কি দেখাবে? ইউনিভার্সিটি নেম Sir, undefined. আনডিফাইন্ড না, যেহেতু স্ট্রিং, ওটা নাল দেখাবে।
স্ট্রিং তো একটা হ্যান্ডেল, যে কোনো হ্যান্ডেল ডিক্লেয়ার করলে যদি সেটাকে নিউ না করি সেটা নাল থাকবে। তো স্ট্রিংও আপনি যদি কিছু অ্যাসাইন না করেন সেটা নাল থাকবে, তো নাল দেখাবে। আচ্ছা, সো লেটস সে আমরা এটার ভ্যালু দিয়ে দিলাম, তাহলে এখন কি দেখাবে? এখন আইইউবি দেখাবে। তাহলে এখন আমার এখানে আইইউবি প্রিন্ট হবে। ওকে, ইউনিভার্সিটি নেম অফ স্টুডেন্টস, এবং আমরা সেটারের মাধ্যমে পরবর্তীতে এটাকে আপডেট করতে পারি বা মডিফাই করতে পারি, চেঞ্জ করতে পারি। দেন তখন এখানে আবার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দেখাবে, কারণ আমরা সেটার দিয়ে এটাকে আইইউবিটাকে রিপ্লেস করে দিয়েছি উইথ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। বোঝা গেল? তো কাজেই আমি যদি এখন স্টুড1 স্টুড2 স্ট্রিং প্রিন্ট করি, তাহলে এই স্টুডের 2 স্ট্রিং এও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দেখাবে, আর স্টুড2 স্ট্রিং এও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দেখাবে। এটা কি বোঝা যায়? Yes, sir. তাহলে আগে সে আইইউবি দেখাবে, অর্থাৎ আমরা ডিক্লেয়ার করার সময় ভ্যালু দিয়ে দিতে পারি, তো সেটা যে একটা অপশন আইইউবি প্রিন্ট করবে, সেখান থেকে আমরা কনফার্ম হব। আবার সেটার দিয়েও আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি, তো তখন আবার আমরা সেটার দিয়ে করলে সেটা পাবো। তো আমরা যদি এটা টেস্ট করে দেখি, এই যে দেখেন ইউনিভার্সিটি নেম অফ দ্য স্টুডেন্ট আইইউবি, আবার আমরা সেটার দিয়ে আপডেট যখন করছি তখন এটা দেখাচ্ছে। আর এই দুইটা স্টুডেন্টের ক্ষেত্রেই আমার ইউনিভার্সিটি নেম যেহেতু আমি 2 স্ট্রিং এর মধ্যে ইনক্লুড করি নাই, ওই জন্য ওটা আসে নাই, কিন্তু থাকলে আমরা দেখতাম যে দুইটাতেই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ দেখাচ্ছে। ওকে, এনি কোশ্চেন? Any question? নো স্যার। Okay. আচ্ছা, তো তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন তাহলে নেক্সট কোশ্চেন হলো যে হোয়াট ইজ ফাইনাল ফিল্ড? আমাদের আজকের সেকেন্ড ইস্যু ফাইনাল কিওয়ার্ড। তো হোয়াট ইজ ফাইনাল ফিল্ড? ফাইনাল ফিল্ড হতে পারে, ফাইনাল মেথড হইতে পারে, ফাইনাল ক্লাসও হইতে পারে। তো আমরা আগে একটা একটা করে আসি। ফাইনাল ওয়ার্ডটার মানে কি?
স্যার কোনো ভ্যালু যদি আমি চেঞ্জ করতে না চাই সেই ক্ষেত্রে ফাইনাল কিওয়ার্ড ইউজ করি। ওকে, তা আপনারা রেসপন্স করেন না কেন? এই একজন দুজন দেখতেছি, বাকিদের কই, খবরই তো নাই। অনলাইনে আপনাদের সুবিধার জন্য ক্লাস দেওয়া হয়েছে, কিন্তু রেসপন্স যদি না করেন, অ্যাটেন্ডেন্স দিয়ে যদি আবার ঘুমায় যান, তাহলে তো হলো না। তাহলে ফাইনাল ফিল্ড হলো, আয়রনি হলো যারা রেসপন্স করছেন তাদেরকে আবার কথা শোনাচ্ছি, আর যারা রেসপন্স করতেছেন না তারা হয়তো নাইও ক্লাসরুমে, লগ ইন করে চলে গেছেন। তাহলে দ্য ফিল্ড হুজ ভ্যালু কান্ট বি চেঞ্জড, তাহলে যে ফিল্ডের ভ্যালু চেঞ্জ করা যাবে না সেটাই হচ্ছে আমার ফাইনাল ফিল্ড। ওকে, এখন তাহলে প্রশ্ন হলো যে আপনার এই যে স্টুডেন্ট ক্লাসের ফাইনাল ফিল্ড কে কোয়ালিফাই করে টু বিকাম ফাইনাল ফিল্ড? স্যার আইডি। শুধু আইডি? তার নেম, আইডি, তারপর হ্যাঁ, এই যে দেখেন এখানে আপনার এই যে আইডি, এটা কি ফাইনাল হওয়া উচিত? ইয়েস স্যার। Yes, sir. Also your gender, typical case, we in Bangladesh it's not socially acceptable that somebody will go through surgery and change the gender. So gender is also once given by birth, that is the ডেট অফ বার্থ হয়। ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং। তাহলে অনেকগুলো ফিল্ডই কোয়ালিফাই করতে পারে, যে ফিল্ডগুলোর ভ্যালু আমরা চেঞ্জ করতে চাই না। তা এখন আপনাকে যদি নেক্সট কোশ্চেনটা করি, যে ফাইন, যে ঠিক আছে আপনার আইডি কোয়ালিফাইস টু বি এ ফাইনাল ফিল্ড, এটা আপনি মনে করছেন, তাহলে এই আইডির ইনিশিয়াল ভ্যালুটা আপনি কখন অ্যাসাইন করবেন? তাহলে আপনি এই ইনিশিয়াল ভ্যালুটা কখন অ্যাসাইন করবেন? ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময়। কনস্ট্রাক্টরে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, কিন্তু কনস্ট্রাক্টরে আপনি কি লেখেন? কনস্ট্রাক্টরে আপনি লেখেন যে দিস ডট আইডি ইকুয়াল টু প্যারামিটার, এটা লেখেন না? ইয়েস স্যার। এই লাইনটার মানে কি? যে ইনস্ট্যান্স ক্রিয়েট করা হচ্ছে ওই ইনস্ট্যান্সের আইডিটা সেট করতেছে। মানে ইনস্ট্যান্সের মেমরি ইজ অলরেডি অ্যালোকেটেড, which includes the memory of the non-static fields. সেরকম একটা নন স্ট্যাটিক ফিল্ডের যে মেমরি লোকেশন, সেখানে আপনি এই প্যারামিটারের ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছেন, এটাই তো এই লাইনটার মানে। ইয়েস স্যার। So you are violating the definition of final. You are changing the value in that memory. না বুঝলে প্রশ্ন করতে হবে, যে বুঝি নাই স্যার আবার বলেন, আর বুঝে থাকলে সেটাও বলেন। স্যার বুঝছি। হ্যাঁ, তা আপনি যখন x ইকুয়াল টু 100 বসাচ্ছেন, x এর মেমরি অলরেডি দেয়ার, সেখানে আপনি একটা নতুন ভ্যালু সেট করতেছেন। কারণ মেমরি কিন্তু যখন অ্যালোকেট হয় তখনই কিন্তু ফাইনালের কথা হলো যে ইউ ক্যানট চেঞ্জ দ্য মেমরি ভ্যালু। তো তাহলে আমরা যদি এটা ট্রাই করি, তাহলে আমরা দেখব যেটা অ্যালাউড না। লেটস চেক। তো তাহলে আমি যদি আমার এই আইডিটাকে, ইউজার ক্লাসে আছে, যদি এটাকে বলি যে আইডিটা ফাইনাল, স্যার কনস্ট্রাক্টর ছাড়া তো মানে ফাইনাল ভ্যালু করা যায় না। হ্যাঁ আসতেছি, দেখেন
আমি যখনই বললাম যে আইডি ফাইনাল, সে আমাকে ধরে ফেলছে যে এটা তো প্রিমিটিভ, তাই না? এটা তো হ্যান্ডেল না যেটা নাল হয়ে থাকবে। প্রিমিটিভস মানে ওখানে 0 বসে যাবে। তো তখন বলতেছে যে 0টাই তো তোমার ইনিশিয়াল ভ্যালু which is less likely to be accepted, সো তুমি নিজে থেকে কোনো ইনিশিয়াল ভ্যালু দাওনি। তো বলতেছে যে মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড, এই জন্য সে আমাকে বিল্ড করতে দিচ্ছে না। তার মানে আমার ফাইনাল ফিল্ড যদি আমি বলি, I actually cannot assign the value through constructor. It's too late. আমাকে ডিক্লারেশন করার সাথে সাথেই ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হবে। স্যার তাইলে কিভাবে হলো এটা? তাহলে প্রবলেমটা কি হলো বলেন? হ্যাঁ, সেটাই প্রশ্ন। তাহলে হোয়াট ইজ দ্য প্রবলেম? স্যার এটা তো স্ট্যাটিক হয়ে যাচ্ছে। স্ট্যাটিকের মতোই হয়ে যাচ্ছে, যে কাজেই যেহেতু আমি কনস্ট্রাক্টরে দিতে পারছি না, ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিচ্ছি এবং এই ভ্যালুটা চেঞ্জও করা যাবে না, আর এটা আমি ডিক্লারেশনের সময় দিচ্ছি, তার মানে ইট ইজ শেয়ার্ড বাই এভরিবডি। তো তখন কি হবে যে আমি দেখব যে স্টুড এবং স্টুড2 দুইজনেরই আপনার এই যে কনস্ট্রাক্টরে এখন পাঠাচ্ছি তো আমি আইডি, এই জন্য সে এটা অ্যালাউ করতেছে না, এরর দিয়ে রাখছে আর কি। এটাকে এখানে ইউজারে, হ্যাঁ, এখানে কোথাও এখন আমাকে একটা এরর দিয়ে দিচ্ছে, কারণ এই যে আমি কনস্ট্রাক্টরে আইডি পাঠাচ্ছি। ওকে, তো ফাইনাল ফিল্ড হইলে আপনি সেটা পারবেন না। তো তাহলে সমাধান কি? এখানে এরর দিয়েই দিচ্ছে। তাহলে সমাধানটা হলো, তাহলে এই কথাটাই আমরা বলছি যে when to assign the initial value at the time of memory allocation. Okay, so when can we set the final field value then? তাহলে দেখেন, final field's value must be assigned in the declarative statement while declaring the field. তার মানে like static field, final field's value is also shared by the instances. এটা আপনি রান করলে সেটা দেখতে পাবেন। আগে আমরা দেখি যে এররটা কোথায় দিল। এররটা কনস্ট্রাক্টরেই হয়েছে, হ্যাঁ, এই যে না, এই দেখেন, এই যে আমি যে কনস্ট্রাক্টর যদি বলি দিস আর, এই যে দেখেন অ্যালাউ করতেছে না। আচ্ছা, হ্যাঁ, এই যে বলতেছে যে ক্যানট অ্যাসাইন এ ভ্যালু টু ফাইনাল ভেরিয়েবল আইডি। তো তার মানে কি, কনস্ট্রাক্টরে আমি ফাইনাল ভ্যালু সেট করতে পারবো না, কারণ কনস্ট্রাক্টর যখন সেট করবেন ইউ আর অ্যাসাইনিং এ নিউ ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু মানে ইউজার গিভেন ভ্যালু। তো ইউজার গিভেন ভ্যালু যখন আপনি পাঠাবেন, অলরেডি ওখানে প্রিমিটিভ হিসাবে একটা 0 বসে আছে। তো যার কারণে এইটা আসলে করে লাভ নাই। তো এই আমি যদি এখন এটাকে রান করার চেষ্টা করি, এখানে কোনো একটা এরর আছে, কোথাও কোনো একটা জায়গায় হয়েছে, সেই কারণে কিন্তু আমার এটা হবে না। ও ইউজারের মধ্যেই আছে কোথাও এরর। এই লাইনটা থেকে এরর না, এই যে দিস ডট আইডি, এই কারণে এররটা দিচ্ছে। তার মানে ফাইনাল ফিল্ডের কিন্তু সেটার হয় না। ওকে, আমি যদি আপনাকে দেখাই, এই গেটার সেটার গুলো ডিলিট করে দিয়ে যদি নতুন করে আবার ইনসার্ট করতে চাই, সো উইল সি গেটার কিন্তু সবগুলোরই হবে, মানে ইনহেরিটেড 6টা প্লাস এখানে 6টা আছে, এখানে আইডিও কিন্তু আছে ফাইনাল, বাট ফাইনাল ফিল্ডকে আপনি রিড করতে পারেন, সো গেটার ইজ দেয়ার। কিন্তু আমি যদি সেটারে যাই, তাহলে কিন্তু দেখেন আমার আইডিটা লিস্টেই নাই, যে কারণ ফাইনাল ফিল্ডের আপনি সেটার জেনারেট করতে পারবেন না, হাতে লিখলেও সেটা এরর দিবে, সেই কারণে এররটা দিচ্ছিল। গেটার সেটার একসাথে করলে লিস্টে আসবে, কিন্তু জেনারেট হবে শুধু গেটার নট সেটার। বুঝতে পেরেছি? তাহলে দেখেন আমার
এই আইডির জন্য, আচ্ছা আমি সবগুলো তো সিলেক্ট করি নাই, আমি যখন সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, আইডির জন্য কিন্তু সেটার জেনারেট হবে না, শুধু গেটার জেনারেট হবে। তাহলে দেখেন শুধু গেটার জেনারেট হয়েছে, ওকে, সেটার জেনারেট হয় নাই। তো কাজেই আমি যদি এখন এটাকে প্রিন্ট করি স্টুড এবং স্টুড2, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে আমাদের দুইটার জন্যই এই যে আমরা এখানে যেটা করেছি, এই যে এখানে এই যে টু স্ট্রিং স্টুড এবং স্টুড2, দুইটার টু স্ট্রিংকে, তাহলে এটা হলো স্টুড, প্রথমে একটা ছিল স্টুড, পরে আমরা স্টুড2 সেকেন্ড স্টুডেন্ট দুইটা ইনস্ট্যান্সিয়েট করেছি। কিন্তু আমরা দেখতে পাবো যে ফাইনাল ফিল্ড হওয়ার কারণে স্ট্যাটিক ফিল্ডের মতোই দুইটারই আইডি 1 2 3 4 5 6 7 আসবে। তার তাই এই যে দেখেন স্টুডেও আইডি 1 2 3 4 5 6 7, স্টুড2 তেও আইডি 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমরা যেটা ভাবছি যে আইডি শুড বি ফাইনাল, জেন্ডার শুড বি ফাইনাল, ডেট অফ বার্থ শুড বি ফাইনাল, এগুলো আসলে বাই ডেফিনেশন ফাইনাল ফিল্ড বলতে যেটা বোঝায় সেগুলো কিন্তু হবে না। আমরা আসলে মিন করতে চাচ্ছি যে এদের ভ্যালুগুলো যখন আমরা দিয়ে দিব কনস্ট্রাক্টরে, সেটা যাতে আর চেঞ্জ করা না যায়, এটা হচ্ছে আমাদের চাওয়া। কিন্তু এটা ফাইনাল বলতে স্ট্রিক্ট ডেফিনেশন যেটা বোঝায় সেটা কিন্তু না। তো তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করব কিভাবে? এটা তো একটা রিয়েল প্রবলেম, তো সেটা আমরা কিভাবে সমাধান করব? যাই হোক, আমি এটাকে এখন ফাইনাল থেকে সরাই দিচ্ছি আইডিটা। কারণ আমরা বুঝতে পারলাম যে এটা আসলে ফাইনাল করা যাবে না। তো যেহেতু ফাইনাল করা যাবে না, কাজে আমি এখন একটা সেটারও রাখবো। ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম, প্রবলেমটা বুঝতে পারলাম, বাট হাউ টু সলভ দ্যাট? তাহলে লাইক স্ট্যাটিক ফিল্ড, ফাইনাল ফিল্ডস ভ্যালু is also shared value. Static field's value can also be assigned in the declarative statement like final, but optional. কিন্তু ফাইনাল ফিল্ডের সাথে এটা ডিক্লেয়ার করার সময় ভ্যালু দিয়ে দিতে হবে। তাহলে ডিফারেন্সটা কি স্ট্যাটিক আর ফাইনালের মধ্যে? দুইটি শেয়ার্ড, একটার ভ্যালু চেঞ্জ করা যাবে আর একটার ভ্যালু চেঞ্জ করা যাবে না, এটাই ডিফারেন্স। ওকে, ইয়েস স্যার। ওকে, তাহলে if we want to make student's ID field to be a constant like final, but not with shared value, not as a shared value, what to do? তো এইখানে আপনার UML class diagram দরকার। So if UML class diagram tells that ID is a final, মানে read only, not the technical final definition, the read only, the programmer will ensure the above requirement by code. তাহলে এখন এটা আসলে প্রোগ্রামারের দায়িত্ব যে তার নিজস্ব লজিকের মাধ্যমে এটা এনশিওর করা। যেমন আমি যদি ইমেল ক্লাস ডায়াগ্রামে বলি, যেহেতু ইউজার আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইটালিক, এই যে প্রোটেক্টেড আইডি কোলন ইন্ট, এবং এখানে বলা হচ্ছে রিড অনলি কমা ইউনিক। তাহলে এই যে আপনি এখানে কোয়ালিফায়ার দিয়ে দিলেন, এইটাই আসলে প্রোগ্রামারকে বলবে ইন্টেলিজেতে কোডের মাধ্যমে এনশিওর করার জন্য যে আইডির ভ্যালুটা ইউনিক এবং
এটা নন চেঞ্জেবল, রিড অনলি ওয়ান্স দ্য ভ্যালু ইজ গিভেন। তাহলে এখন প্রোগ্রামার হিসাবে আপনার দায়িত্ব হলো এরকম কিছু একটা এনশিওর করা। তো তাইলে আমার যদি এরকম একটা মেথড থাকে যে অ্যাড নিউ স্টুডেন্ট টু ডাটাবেস মেনু আইটেম অন অ্যাকশন, তাহলে আমি প্রথমে আমার আইডিটা টেক্সট ফিল্ড থেকে নিয়ে নিলাম, গিভেন আইডি। তো প্রথমে ওই যে বলা হয়েছে যে ইউনিক, তাহলে ইউনিক কিন্তু একটা ভ্যালিডেশন রিকোয়ারমেন্ট, রিড অনলি, তাই না? তাহলে রিড অনলি হচ্ছে ভেরিফিকেশন, যে ভেরিফাই করে দেখতে হবে, সরি ইউনিকটা আমাকে ভেরিফাই করে দেখতে হবে। তো তাহলে প্রথমে আমি দেখবো যে আমার এটা ভ্যালিড কিনা। তো ভ্যালিড কিনা, এটা তো ভ্যালিডেশনটা হবে ফ্রন্ট এন্ড সাইডে, তার মানে কন্ট্রোলার ক্লাসে এটা করবে। তাহলে ইজ ভ্যালিড স্টুডেন্ট আইডি আমার এই কন্ট্রোলারেরই একটা প্রাইভেট মেথড, হেল্পার মেথড। ওখানে আমি আইডি দিয়ে দেখলাম যে এটা 7 ডিজিট কিনা, স্টুডেন্ট আইডি যেহেতু। তারপরে 7 ডিজিটের প্রথম দুইটা ডিজিট শুড বি এ ইয়ার which is not a future year, তার মানে it should be maximum 25, যেহেতু এটা 2025। থার্ড ডিজিট হ্যাজ টু বি 1 2 অথবা 3। তাহলে এই যে এগুলো আমি ভ্যালিডেট করলাম, তাহলে বললো যে হ্যাঁ আমার আইডিটা 7 ডিজিট আছে, প্যাটার্ন ম্যাচ করে, ঠিক আছে। এখন আমি দেখব যে এটা ইউনিক কিনা, এটা এখন আমাকে ভেরিফাই করতে হবে। আমরা একটা ইউটিলিটি ক্লাস বানাতে পারি ডাটাবেস রিলেটেড এই ভেরিফিকেশন গুলো করার জন্য। তো তাহলে আমার ডাটাবেস অ্যাক্সেসর, এটা আমি মানে এটা আমি একটা আইডিয়া হিসেবে দিচ্ছি আপনাদের, এটা করতে হবে তা না। তাহলে এটা একটা ইউটিলিটি ক্লাস, বিভিন্ন ভাবে ডাটাবেসকে অ্যাক্সেস করা যায়। তাহলে এখানে আমি একটা স্ট্যাটিক মেথড রেখেছি যে ভেরিফাই আইডি ডুপ্লিকেশন। তাহলে আমি একটা আইডি দিয়ে দিলাম, সে এখন আমাকে ডাটাবেসে এই ইউজার ইনস্ট্যান্স গুলো চেক করে দেখে বলবে যে এই আইডিটা অলরেডি কোনো ফাইলে, বা আমাদের ক্ষেত্রে ফাইলে, বা আইডিয়াল সিনারিওতে ডাটাবেসে যে অবজেক্টগুলো স্টোর করা আছে তার কারোর মধ্যে এই আইডিটা দেওয়া নাই। তাহলে এই যে ভেরিফাই আইডি ডুপ্লিকেশন মেথড আমাকে যখন বলবে যে হ্যাঁ এটা ট্রু, ডুপ্লিকেশন না, ওকে ঠিক আছে, তো তখন তাহলে নট দিয়ে দিই, হ্যাঁ ইফ নট ভেরিফাই আইডি ডুপ্লিকেশন। তাহলে ডুপ্লিকেট পেলে সে ট্রু রিটার্ন করবে, ডুপ্লিকেট না পেলে ফলস রিটার্ন করবে। তাহলে নট যখন হবে, তো তখন আমরা কি করব, আমরা বুঝে গেলাম যে এটা ইউনিক। তো তখন আমি নিউ স্টুডেন্ট ক্রিয়েট করে এটাকে ফাইলে বা ডাটাবেসে সেভ করব। ওকে, তাহলে এটা প্রোগ্রামারের ঘাড়ে এই দায়িত্বটা আসবে এই কাজগুলো করা। এখন প্রোগ্রামার এই কাজগুলো করবে বেসড অন হোয়াট, এখানে যখন সেটা বলা থাকবে। আর এইটা যদি না থাকে তখন তো প্রোগ্রামার এটা করবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, এটা তো হিউম্যান, তাই না? সে তার কোড লেখার সময় এটা সে চিন্তা নাও করতে পারে। তাহলে আপনার ক্লাস ডায়াগ্রামের ইম্পর্টেন্স বুঝতে পারছেন? Yes, sir. ওকে, তাহলে ফাইনাল ফিল্ড আমরা বুঝলাম না। হোয়াট ইজ ফাইনাল মেথড? ওই ফিল্ডের ভ্যালু যেমন চেঞ্জ করা যায় না, তাহলে মেথডের ক্ষেত্রে মেথডের কোড চেঞ্জ করা যাবে না বাই ওভাররাইট করা যাবে না। তার মানে আপনি একটা মেথডের কোড আরেকজন কখন চেঞ্জ করবে? আপনার কোড আরেকজন কখন চেঞ্জ করবে? যখন সে আপনাকে এক্সটেন্ড করে ওই মেথডটাকে ওভাররাইট করবে। তাহলে ফাইনাল মেথড ক্যানট বি ওভাররিডেন। এখন আসেন আমাদের যে এমপ্লয়ি ক্লাস যেটা ছিল, এখানে যদি আমরা একটু দেখি এমপ্লয়ি ক্লাসে কি কি মেথড আছে আমরা দেখতে পাচ্ছি। অ্যাপ্লাই ফর লোন, ওকে, অ্যাপ্লাই ফর লোন, যে কোনো এমপ্লয়ি ধরেন আইবির কথা যদি বলি, লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে, লোন এগেনস্ট স্যালারি অথবা লোন এগেনস্ট প্রভিডেন্ট ফান্ড। তাহলে আমার যে প্রভিডেন্ট ফান্ড জমা আছে আইবিতে, এইটার এগেনস্টে আমি চাইলে আমার কোনো ইমার্জেন্সিতে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারি। এখন এটা তো এমপ্লয়ি ক্লাস, এমপ্লয়ি ক্লাসে এই মেথডটা তৈরি করা হলো। এখন যেহেতু ফর অল এমপ্লয়ি loan application process same, it doesn't matter the employee is a faculty or accountant, তাই না? So nobody will override this method. তাহলে যত এমপ্লয়ি সাবক্লাস আছে, ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, লাইব্রেরি এক্সিকিউটিভ, ওকে, এক্সাম কন্ট্রোলার, যত এমপ্লয়ি আছে
সবাই কিন্তু এই মেথডটা ইনহেরিট করবে অ্যাজ এ সাব ক্লাস অফ এমপ্লয়ি, রাইট? Yes, sir. কিন্তু কেউই কিন্তু এটা ওভাররাইড করবে না, কারণ আমরা জানি যে এই মেথডটা সাফিসিয়েন্ট টু স্যাটিসফাই দ্য অ্যাপ্লাই ফর লোন, কারণ একই কোড সবার জন্য। কিন্তু আপনি যদি অ্যাপ্লাই ফর লিভ বলেন, এখানেও ইমপ্লিমেন্ট করা আছে, কারণ এটাও সব সাব ক্লাসের জন্য সেমই এক্সেপ্ট ফ্যাকাল্টি। তাহলে আমার এমপ্লয়ির দুইটা সাব ক্লাস এখানে আছে, একটা হলো আমার ফ্যাকাল্টি আর একটা হলো আমার অ্যাকাউন্টেন্ট। তাহলে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কিন্তু সে আপনার অ্যাপ্লাই ফর লোনকে ওভাররাইড করবে না, কারণ এটা অলরেডি সেম কোড। এটা ফ্যাকাল্টিও ওভাররাইড করবে না, ফ্যাকাল্টিও এটাকে ওভাররাইড করবে না, অ্যাকাউন্টেন্টও এটাকে ওভাররাইড করবে না। কিন্তু ফ্যাকাল্টি অ্যাপ্লাই ফর লিভটাকে ওভাররাইড করবে, কারণ এখানে মেকআপ ক্লাস ডিটেলসের জন্য কিছু কোডে চেঞ্জেস আসবে। এটা কি বুঝাইতে পারছি? তাহলে দেখেন, আমার যে ছুটির অ্যাপ্লিকেশন, এটা কিন্তু অ্যাকাউন্টেন্ট ওভাররাইড করে নাই। করছে? করে নাই, কিন্তু ফ্যাকাল্টি করছে। এই যে ফ্যাকাল্টি করলো, অ্যাকাউন্টেন্ট করলো না, এটা হচ্ছে ফ্যাকাল্টি ক্লাসের অথারের ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট, ওভাররাইডিং অপশনাল। কিন্তু আসলে তো এটা কারোরই ওভাররাইড করা উচিত না। সরি, অ্যাপ্লাই ফর লোন, যেটা অ্যাপ্লাই ফর লিভের কথা বলছি না, অ্যাপ্লাই ফর লোনের কথা বলছি। তাহলে অ্যাপ্লাই ফর লোন যেটা আছে, এটা তো আসলে কারোরই ওভাররাইড করা উচিত না, উচিত কি? No, sir. নো। কিন্তু যদি ফ্যাকাল্টি অথার চাইতো বা অ্যাকাউন্টেন্ট অথার চাইতো, এটাকে কিন্তু ওভাররাইড করতে পারতো। এই যে, কোনো অসুবিধাই হতো না, ঠিক আছে? কিন্তু আপনি যখন বলবেন যে না, এটা ফাইনাল মেথড, তখন আপনার অ্যাকাউন্টেন্ট এটাকে ওভাররাইড করতে পারবে না। ওকে, এই যে এরর দিয়ে দিছে, এই যে, ঠিক আছে? বুঝাইতে পারলাম? Yes, sir. ওকে, তো তাহলে আমার এই ফাইনাল মেথড, কোথায় ফাইনাল শব্দটা দিয়েছি? ফাইনাল শব্দটা কই? অ্যাপ্লাই ফর লোনটা কই গেল? হ্যাঁ, এই যে দেখেন, এখানে যখন আমি বলে দিলাম যে ফাইনাল, তখনই সে আমাকে অ্যাকাউন্টেন্টকে গিয়ে বলবে যে বাবা, তুমি এটাকে ওভাররাইড করতে পারবে না। এই যে বলতেছে যে ফাইনাল মেথড, ওভাররাইডেড মেথড ইজ ফাইনাল, সো ইট ইজ নট অ্যালাউড। তো তার মানে আমি যদি চাই যে এই একটা মেথড আমি ডিফাইন করে দিলাম আমার ক্লাসে, এবং আমি চাই যে এটাকে অ্যাজ ইট ইজ ইউজ করতে হবে বাই অল দ্য সাব ক্লাস, তখন আমি মেথডকে ফাইনাল করতে পারি। তো তখন কি হবে? তখন তো ন্যাচারালি এটা ওভাররাইড করা যাবে না। এই হচ্ছে আমার ফাইনাল মেথড। হোয়াট ইজ ফাইনাল ক্লাস? এই ক্লাস যার কোড ক্যানট বি চেঞ্জড বাই আদার। তার মানে এটাকে ইনহেরিট করা যাবে না, কারণ ইনহেরিট করলে কি করতে পারেন আপনি? এক্সট্রা মেথড ঢুকাইতে পারেন, এক্সট্রা ফিল্ড ঢুকাইতে পারেন, এমনকি ইনহেরিট মেথড যেটা ইমপ্লিমেন্টেড, সেটাকে চাইলে ওভাররাইডও করতে পারেন। বোঝা গেল হোয়াট ইজ ফাইনাল ক্লাস? Yes, sir. ওকে, আমি আপনাদের দুইটা ক্লাস দেখাই, ইউটিলিটি ক্লাস দুইটাই র্যান্ডম, আর একটা হচ্ছে স্ক্যানার। তো এই র্যান্ডম ক্লাসের মেথডস গুলো যদি দেখেন, নেক্সট ইন্ট আমরা ইউজ করছি, নেক্সট ফ্লোটও আছে। তো যাই হোক, নেক্সট ইন্টের 2টা ওভারলোডেড ভার্সন, রাইট? তাহলে এই ভার্সনটাতে আমাকে পুরো ইন্টিজার রেঞ্জের মধ্যে ইট উইল গিভ মি অ্যান ইন্টিজার নাম্বার উইদিন দ্য হোল রেঞ্জ অফ ইন্টিজার। On the other hand, if I supply the upper bound মানে upper bound,
তাহলে সে 0 থেকে বাউন্ড -1 পর্যন্ত একটা র্যান্ডম ভ্যালু রিটার্ন করবে ওই রেঞ্জের মধ্যে। সো এগুলো আমরা টেস্ট করে দেখেছি and I am happy with this class most cases because it has lot of methods. সো আমি এটাকে ইউজ করি, কিন্তু আমার একটা দুঃখ আছে যে এটাতে কোনো লোয়ার বাউন্ড আপার বাউন্ড রেঞ্জ দেওয়ার কোনো অপশন নাই, শুধু আপার বাউন্ড দেওয়ার অপশন আছে। এটিকে দেখতেছেন এখানে? Yes, sir. তা আমি যদি চাই যে এই ক্লাসটা থাকুক কিন্তু সাথে একটা লোয়ার বাউন্ড আপার বাউন্ড সহ যদি একটা র্যান্ডম ইন্টিজার জেনারেট করা যেত তাহলে খুব ভালো হতো। সো হোয়াট আই কুড ডু, আই কুড অ্যাকচুয়ালি, এখানে একটা ইউটিলিটি প্যাকেজ আছে, তাহলে এখানে আমি একটা মাই র্যান্ডম এক্সটেন্স র্যান্ডম বলে ইনহেরিট করলাম। তো যখন আমি বললাম যে মাই র্যান্ডম এক্সটেন্স র্যান্ডম, তার মানে র্যান্ডম ক্লাসে সবকিছুই মাই র্যান্ডমে আসছে, আমি শুধু এখানে একটা লোয়ার বাউন্ড আপার বাউন্ড সহ একটা নেক্সট ইন্ট অ্যাড করে দিলাম। তো তাহলে আমার এই র্যান্ডম ক্লাসের কোডটাকে কিন্তু আমি এনহ্যান্স করলাম বা চেঞ্জ করলাম। কিন্তু যদি র্যান্ডমটা ফাইনাল ক্লাস হতো তাহলে ইনহেরিটেন্সটা অ্যালাউড হতো না। তো তাহলে এখানে দেখেন, এখানে বলা হয়েছে যে এই যে পাবলিক ক্লাস র্যান্ডম এক্সটেন্স অবজেক্ট ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, ফাইন। কিন্তু স্ক্যানার ক্ষেত্রে বলা হয়েছে যে পাবলিক ফাইনাল ক্লাস স্ক্যানার। তো তার মানে আমি যদি আমার স্ক্যানারকে আবার কাস্টমাইজ করতে চাই, ইফ আই সে ইট এক্সটেন্স স্ক্যানার, বলবে যে বাবা এটা অ্যালাউড না। কেন? এটা একটা ফাইনাল ক্লাস, তাহলে ফাইনাল ক্লাসকে cannot inherit from final class। বুঝা গেল? Yes, sir. তাহলে আমরা বুঝতে পারলাম যে what is final। Any question before I proceed to the next topic? Final field, final method, final class. No, sir. Okay. তাহলে ফাইনাল ফিল্ড যেগুলো, অর্থাৎ আপনি যেগুলো চাইবেন যে আপনি এটার ভ্যালু আনচেঞ্জেবল থাকুক, সেটা আপনি তাহলে ক্লাস ডায়াগ্রামে আপনাকে এইভাবে দেখাইতে হবে। ওকে, রিড অনলি, রিড অনলিতে আপনি বোঝাবেন যে এটা ফাইনাল, এই যে রিড অনলি। ওকে, এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব যে ট্যাপ পেন। ওকে, তো ট্যাপ পেন যদি আমরা দেখতে চাই, আমাদের এই মিনি আইএসএ একটা আছে আমাদের কমন ড্যাশবোর্ড। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্যারেন্ট অফ আওয়ার কমন ড্যাশবোর্ড? Border pen. বর্ডার পেন। বর্ডার পেনকে যদি এক্সপ্যান্ড করি তাহলে দেখবো যে বর্ডার পেনে মেনু বার আছে এবং মেনু বারে ধরেন সিআইটিএস অ্যাডমিন একটা নতুন ইউজার অ্যাড করতে চায়, তাহলে একটা মেনু আইটেম আছে। তাহলে এই মেনু আইটেমের অন অ্যাকশনে গিয়ে আমরা বললাম যে লোড অ্যাড নিউ ইউজার ভিউ মেনু আইটেম অন অ্যাকশন। এখন এই বর্ডার পেনের সেন্টারে কি আছে? টপে আছে মেনু বার, সেন্টারে কি আছে? একটা লেবেল, রাইট? Yes, sir. তা এখন মেনু আইটেমের অন অ্যাকশন কি করবে? এই সেন্টারের লেভেলটাকে আরেকটা এফএক্সএমএল এর প্যারেন্ট দিয়ে রিপ্লেস করবে। তো সেটা কোন এফএক্সএমএল? সেটা হচ্ছে এই যে অ্যাড নিউ ইউজার ভিউ এফএক্সএমএল। তো এই এফএক্সএমএল এ কি আছে? এটার প্যারেন্ট কে? Anchor pen. অ্যাঙ্কর পেন। আবার অ্যাঙ্কর পেনের মধ্যে আবার একটা কি আছে আমরা দেখতে পাচ্ছি? ট্যাব পেন। নাও ট্যাব পেন নিজেও কিন্তু একটা লেআউট। তো আমরা চাইলে
এখানে অ্যাঙ্কর পেনের জায়গায় আপনি চাইলে ট্যাব পেনও আনতে পারেন। তাহলে এটাই আপনার প্যারেন্ট। বাট এই ট্যাব পেন গুলো আবার কন্টেন্টস অ্যাঙ্কর পেন। তার মানে এই ট্যাবগুলো, ট্যাব পেন কন্টেন্টস ট্যাব, ডুপ্লিকেট করে বা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি একাধিক ট্যাব দিতে পারেন। আবার ট্যাবগুলো কন্টেন্টস অ্যাঙ্কর পেন। এটা হচ্ছে ডিফল্ট। তাহলে লেআউটের ভেতরে লেআউট। তাহলে আপনার একটা এফএক্সএমএল এর প্যারেন্ট হিসেবে আপনি ট্যাব পেনও রাখতে পারেন। এটা কোথায় থাকে এরকম কোন ট্যাব পেন? দেখছেন এরকম কোন অ্যাপ্লিকেশন যার প্যারেন্টই হচ্ছে ট্যাব পেন? স্যার ফেসবুক। আপনার ব্রাউজারই তো একটা ট্যাব পেন। এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব। তারা আমার এই যে ব্রাউজার, এটার প্যারেন্ট হচ্ছে একটা ট্যাব পেন। বুঝেন নাই? কিন্তু আমার এই পার্টিকুলার ইউজার এডিশনের ক্ষেত্রে আমি ট্যাব পেনটাকে প্যারেন্ট করি নাই। আমার প্যারেন্ট অ্যাঙ্কর পেন, কিন্তু অ্যাঙ্কর পেনের একটা এলিমেন্ট হিসেবে ট্যাব পেনটাকে আনছি। আবার দেখেন এই ট্যাব পেনের অ্যাঙ্কর পেন, ট্যাবের মধ্যে আছে অ্যাঙ্কর পেন, কাজে এখানে আমি যত খুশি নোড আনতে পারি, তাই না? এখানে আমি যত খুশি নোড আনতে পারি, কারণ এটা একটা লেআউট। ট্যাবের এলিমেন্ট হচ্ছে একটা লেআউট। তাহলে সেই লেআউট আমাকে যা অ্যালাউ করবে, অ্যাঙ্কর পেন আমাকে সবই অ্যালাউ করে। তাহলে আমি এখানে কিন্তু মাল্টিপল নোড আনতে পারি। এখানে আমি যদি চাই অ্যাঙ্কর পেনের জায়গায় কি দিতে পারি, বর্ডার পেনও দিতে পারি। আমার অ্যাঙ্কর পেন পছন্দ না, আমি বর্ডার পেনও দিতে পারি। তাহলে এই যে বর্ডার পেন এনে আমি অ্যাঙ্কর পেনের উপরে বসাই দিলাম। তাহলে এখন আমার অ্যাঙ্কর এই ট্যাবের 5টা বর্ডার চলে আসছে, দেখেন। তাহলে এখানে এখন যদি আমি বলি যে ধরেন একটা লেভেল, এইটাকে যদি আমি লেফটে দিই, তারপর একটা টেক্সট ফিল্ড, এইটাকে যদি আমি সেন্টারে দেই, তারপর একটা বাটন, এইটাকে যদি আমি রাইটে দিই, তাহলে এই হচ্ছে আমার বর্ডার পেন। তাহলে এটা আসলে আমার উপর ডিপেন্ড করবে বা আমার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আমি ট্যাব গুলোতে কি রাখবো। কিন্তু আপনি চাইলে একটা ট্যাবে কিছুই নাও দিতে পারেন। ওকে, তাহলে আমি এখানে একটা থার্ড ট্যাব এখানে বসায় দিব। আমার ট্যাব পেন কোথায়, বা আপনি এটাকে আচ্ছা একটু টাইম নিচ্ছে। এই যে আমি ফোর্স ক্লোজ করলাম না, তার মানে আমার টাস্ক ম্যানেজার কিন্তু আমার ওই যে থ্রেডটাকে ফোর্স টার্মিনেট করে দিল। আচ্ছা যাই হোক, আবার দেখেন তো আমি যদি এখানে চাই যে আমার ট্যাব পেনের দুইটা ট্যাবেই কি আছে, দুইটা ট্যাবে আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্কর পেন আছে। তা আমি যদি একটাকে ডুপ্লিকেট করি, আমি যদি এখানে আমি দিলাম অ্যাঙ্কর পেন, এই ট্যাবে আছে অ্যাঙ্কর পেন, আর এই ট্যাবেও আছে অ্যাঙ্কর পেন। তাহলে 3টা ট্যাবেই কিন্তু আমার অ্যাঙ্কর পেন আছে, রাইট? কথা বলেন। এখন আমি যদি বলি যে এখানে অ্যাঙ্কর পেন দিব না, তাইলে কি আমি এখানে কিছু রাখতে পারবো? নো স্যার।
না পারবো, আপনি যদি অ্যাঙ্কর পেন রাখতে পারেন অ্যাজ এ নোড, তাহলে আপনি অন্য নোডও রাখতে পারবেন না কেন? ধরেন একটা বাটন যদি দেই, তবে একটা রাখা যাবে। একটা রাখা যাবে, দ্যাটস ইট। আমি আর কিছু চাইলেও এখানে দিতে পারবো না। আমি যদি আরেকটা বাটন দিতে চাই, নট অ্যালাউড। এই জন্য আমরা ট্যাবে একটা লেআউট ইউজ যদি করি, কারণ একটা ট্যাবের মধ্যে তো একাধিক নোট রাখতে চাইবো আমি, তাহলে ট্যাব অ্যালাউ মি ওয়ান নোট, তাহলে ওখানে একটা লেআউট নোট দিয়ে দিব। তো এটা হচ্ছে পেনের একটা বেসিক। কিন্তু আমরা এটাতে যেটা করেছি যে আমাদের এই ট্যাব পেনে আমরা 3টা ট্যাব ইউজ করেছি। তাহলে যে কমন ফিল্ড গুলো নিচ্ছি আমি একটা ইউজারের জন্য, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, হ্যাঁ, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, এগুলো সবার জন্যই কমন। তারপরে সেই স্টুডেন্ট হইলে মেজর, মাইনর, অ্যাডভাইজার, ফ্যাকাল্টি হইলে ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, নাম্বার অফ পাবলিকেশন, স্যালারি, অ্যাকাউন্টেন্ট হলে ওইভাবে। তাহলে এরকম যখন হবে যে আমি একটা কাজ শুরু করলাম একটা এফএক্সএমএল এ, সেটা অর্ধেক করার পরে আমার আবার তখন বাকি অর্ধেকের জন্য আবার চয়েস যদি থাকে, তখন আমি ট্যাব পেন ইউজ করতে পারি। ওকে, তো এইটাই বেসিক্যালি ট্যাব পেনের ইউজ। তো এইখানে আমরা যদি এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওই সিআইটিএস অ্যাডমিনের একটা গোল হলো অ্যাড নিউ ইউজার। এটা দিলে এই লেভেলটা রিপ্লেস হয়ে যাবে উইথ দ্য প্যারেন্ট অফ দ্যাট এফএক্সএমএল হুইচ ইজ অ্যাঙ্কর পেন। এখন এখানে কিন্তু একটা ট্যাব পেন আছে, কিন্তু ইনিশিয়ালাইজ মেথডে ট্যাব পেনটাকে ইনভিজিবল করে রাখা আছে। ওকে, সেট ভিজিবল ফলস করে রাখা, ট্রু ফলস করে রাখা আছে। তা আমি এখানে এগুলো কমন ফিল্ড গুলো দেওয়ার পরে যখন বলতেছি যে স্টুডেন্ট, তখন আমার ট্যাব পেন সেট ভিজিবল আবার ট্রু করে দেওয়া হলো, এবং 3টা ট্যাবের মধ্যে 2টা ট্যাবকে আবার ভিজিবিলিটি ফলস করে রাখা হয়েছে। তার মানে শুধু স্টুডেন্ট ট্যাবে আমি ইনপুট গুলো দিতে পারবো। অন দ্য আদার হ্যান্ড যদি ফ্যাকাল্টিতে ক্লিক করি, তাহলে শুধু ফ্যাকাল্টি ট্যাবে আমি ইনপুট দিতে পারবো। এই ধরনের সিনারিওতে আপনি ট্যাব পেন ইউজ করতে পারেন। ওকে, Yes, sir. ওকে, তাহলে আমরা ট্যাব পেনের ইউজ বুঝতে পারলাম। তাহলে এটা কি ক্লিয়ার? Yes, sir. ওকে, এখন আমরা দেখবো যে ডামি ক্লাস ফর টেবিল ভিউ। আচ্ছা, তো আমরা এখন আমাদের এই মিড টার্মের যে প্রিপারেশন একটা প্রজেক্ট আমরা করেছিলাম, ওইটাতে এখন আমরা যাব আবার এগেন। কিন্তু ওখানে যে আমার ক্রেডিট কার্ডের যে এটা ছিল, ওইটাকে আমি একটু চেঞ্জ করছি। খেয়াল আছে আপনাদের? ক্রেডিট কার্ড আমরা সলভ করছিলাম পুরনো কোশ্চেন। তো এইটার যে ক্রেডিট কার্ড ভিউ যেটা ছিল, সেখানে আমাদের টেবিলে 4টা কলাম ছিল, কার্ড নাম্বার, হোল্ডার নেম, গেটওয়ে নেম আর কার্ড লিমিট, এই 4টা ছিল, আপনারা যদি রিকল করেন। কিন্তু আমি এখন একটা 5th কলাম অ্যাড করছি, অ্যানুয়াল ফি। কিন্তু ইস্যু হলো আমার ক্রেডিট কার্ডে অ্যানুয়াল ফি বলে তো কোনো ফিল্ডই নাই। তাই না? তো এটা মেবি স্ট্যাটিক ফিল্ড হওয়ার কথা। না, আমি ফিল্ড রাখি না। আমি অ্যানুয়াল ফি আমি কেন আননেসেসারি স্টোর করব? আমার এই যে কার্ড টাইপ, সিলভার হইলে অ্যানুয়াল ফি 2000, গোল্ড হইলে 3000, হ্যাঁ, প্লাটিনাম হলে 5000, টাইটানিয়াম হলে 10,000। এটা তো কার্ড টাইপ যেহেতু স্টোর করা আছে, এবং ওটা তো ফর্মুলা, তো যেটা ফর্মুলা থেকে পাচ্ছি সেটা আমি ফিল্ডে রাখবো কেন? আর অ্যানুয়াল ফি স্ট্যাটিক হবে না, সব কার্ডের অ্যানুয়াল ফি তো সেম না, কার্ড টাইপের উপর ডিপেন্ড করে। তো এই ফিল্ডটা নাই। ওকে, তো আপনাদের যখন প্র্যাকটিস করাইছিলাম তখন 4টা কলাম আমরা শো করেছিলাম, ইফ ইউ রিকল।
তো চারটাই কিন্তু আমার মডেল ক্লাসের ফিল্ড থেকে আমরা পেতাম, কিন্তু এখন প্রবলেম যেটা হয়েছে এই ফিফথ ফিল্ড যেটা, এটার ভ্যালুটা মডেল ক্লাসের ফিল্ডে নাই। সো what happens when a specific table column cell value of a table view is calculated at runtime instead of getting the value from a model class field? এই ধরনের সিনারিও যখন আসবে তখন কিন্তু টেবিলে আর আপনি মডেল ক্লাস অ্যাড করলে হবে না, তখন আপনাকে একটা ডামি ক্লাস অ্যাড করতে হবে। ওকে, Yes, sir. আচ্ছা, মানে এটা কি বুঝতে পারছেন? বুঝছি স্যার। আচ্ছা, তো তাহলে অ্যান্সারটা যদি আমরা অ্যানালাইজ করি, জেনারেলি a table column cell values are retrieved from the fields of the model class, field of a from a field of the model class instances which are already added to the observable list called items in the table view. তাহলে টেবিল ভিউ এর আইটেমসে যে মডেল ক্লাস ইনস্ট্যান্স গুলো আমরা অ্যাড করে রাখছি অলরেডি, তার একটা ফিল্ড থেকে একটা টেবিল কলামের সেল ভ্যালু রিট্রিভ হবে। এটাই হচ্ছে জেনারেলি হয়ে থাকে। কিন্তু বাট ইন আওয়ার কেস দেয়ার ইজ এ টেবিল কলাম হুজ ভ্যালু ইজ not a field value of the model class. Rather, it's a calculated value from other info at runtime. তাহলে এইটুকু কি আমরা ধরতে পারছি ইস্যুটা? Yes, sir. বুঝছি। তাহলে প্রবলেমটা কি হবে? প্রবলেমটা যেটা হবে, there is no set cell value factory configuration for this table column. Therefore, table view can't get this table column value from items. তাহলে সলিউশন কি? Solution হলো we have to use a dummy class. The purpose of the dummy class is just to serve the table view to show the output of a custom requirement of a query. It is not part of the database. The dummy class কি contain করবে? Dummy class will contain all required fields of the model class for some of the table columns and additional dummy field to hold the calculated value. Okay, যেটা model class এর field এ নাই। Finally, we need to use the dummy class as a generic type replacement for the table view and table column fxids. Okay. Yes, sir. তাহলে আমাদের যে টেবিলটা আমরা দেখতে চাচ্ছি, এখানে আসলে একটা ডামি ক্লাস লাগবে এইটার জন্য, এই পাঁচটা ফিল্ড যদি দেখাতে চাই। তো তখন আমি একটা ক্রেডিট কার্ড ছিল, কিন্তু এখন আমি একটা এই যে ডামি টেবিল ভিউ ক্লাস বানালাম। এখন এইখানে আমার ক্রেডিট কার্ড থেকে ফিল্ড আসবে চারটা: কার্ড নাম্বার, হোল্ডার নেম, গেটওয়ে নেম, কার্ড টাইপ। আর ফিফথ ফিল্ড হিসাবে আমি একটা ডামি ফিল্ড অ্যাড করব। তো তাহলে আমার এই ডামি ক্লাসে কি আছে? তাহলে আমার ডামি ক্লাসে আছে হলো পাঁচটা ফিল্ড, টেবিলে যে কয়টা কলাম সেই কয়টাই ফিল্ড। তাহলে যে কার্ড নাম্বার, কার্ড হোল্ডার, গেটওয়ে নেম, এগুলোর ভ্যালু মডেল ক্লাসের ফিল্ড থেকে আসবে। ক্রেডিট লিমিট কি ছিল এখানে? হ্যাঁ, ক্রেডিট লিমিট ছিল। ক্রেডিট লিমিট এটাও আমার মডেল ক্লাসের ফিল্ড থেকে আসবে। কিন্তু এখন যে ফিফথ কলাম যেটা অ্যানুয়াল ফি, এইটা আমার মডেল ক্লাসে নাই, সো এটা আমি এক্সট্রা অ্যাড করলাম ক্যালকুলেটেড ভ্যালু। তাহলে ডামি ক্লাসের এই কনস্ট্রাক্টরে আমি পাঁচটা ভ্যালুই সাপ্লাই দিব,
কিন্তু এই ভ্যালুগুলো আসবে হচ্ছে মডেল ক্লাসের ফিল্ড থেকে, আর এই ভ্যালুটা ক্যালকুলেট করে সাপ্লাই দিতে হবে। তাহলে খেয়াল করেন, কন্ট্রোলারে আগে আমরা কি করতেছিলাম, আগে আমরা এখানে বলতেছিলাম যে টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড, এখানে একটা ক্রেডিট কার্ডের ইনস্ট্যান্স দিচ্ছিলাম আমরা, ওকে, যখন 4টা কলাম ছিল। কিন্তু এখন ক্রেডিট কার্ড ইনস্ট্যান্স দিলে 5th কলামের ভ্যালু তো পাওয়া যাবে না। সো কাজেই আমাকে এখন দেখতে হবে, এই যে দেখেন আমি একটা একটা করে কার্ড রিড করতেছি। এখন আমি ফিল্টার 2টা প্যারামিটার ছিল আমাদের, সো ফিল্টার 2টা যখন পাস করে গেল এই পার্টিকুলার সি ক্রেডিট কার্ড, তখন এই ক্রেডিট কার্ডের কার্ড টাইপ যদি সিলভার হয় তাহলে অ্যানুয়াল ফি 1000, তাহলে এই যে আমার অ্যানুয়াল ফিটা আমি এখানে ক্যালকুলেট করে নিলাম বেসড অন দ্য কার্ড টাইপ অফ দ্য ক্রেডিট কার্ড অবজেক্ট, যেটা আমার ফিল্টার পাস করছে। তাহলে এখন আমি এই যে ডামি ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করব, ডি ইকুয়াল টু নিউ ডামি ক্লাস। এই 4টা কিন্তু আমার মডেল ক্লাসের ফিল্ড থেকে আসবে, সি ডট, যে সিটা কোয়ালিফাই করলো সেই সির 4টা ফিল্ড, আর 5 নম্বর ফিল্ড আমার ক্যালকুলেটেড ভ্যালু। তাহলে যে নিউ ডামি ক্লাস ডি, এই টেবিলে কিন্তু টেবিলের গেট অ্যাড্রেস আমি এখন ডি অ্যাড করব, নট সি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এনি কোশ্চেন? No, sir. এইখানে আমার আরো একটু কাজ আছে, সেটা হলো আমাকে তাইলে এখন সেট সেল ভ্যালুতে ছিল আগে 4টা, কিন্তু এগুলো ছিল আমার এই 4টা দিতে পারতাম, 5 নাম্বারটা আমি কোনো সেট সেল ভ্যালু করতে পারতাম না ক্রেডিট কার্ডের জন্য, কিন্তু ডামি ক্লাসের জন্য আমি 5টা ফিল্ডকেই সেট সেল ভ্যালু করতে পারবো, 5টা কলামকেই। তো কাজেই আমার এখন এখানে হবে, এখানে কি ছিল ক্রেডিট কার্ড কমা স্ট্রিং, ক্রেডিট কার্ডের ফিল্ড থেকে আসতো, যেগুলো সব ক্রেডিট কার্ডের ফিল্ড, সো ক্রেডিট কার্ড কমা ফ্লোট, ক্রেডিট কার্ড কমা স্ট্রিং এটসেট্রা। কিন্তু এখন আমার এই সেলের ভ্যালুগুলো আসবে ডামি ক্লাস থেকে, তাহলে ডামি ক্লাস, ডামি টেবিল ভিউ ক্লাস, এবং এগুলো হচ্ছে ডামি টেবিল ভিউ ক্লাসের 5টা ফিল্ড। তাহলে এখানে যেহেতু ডামি টেবিল ভিউ ক্লাস, এখন আমার ওপরে যে এফএক্স আইডি, ওখানেও আমাকে এই ক্রেডিট কার্ডের জায়গায় দিতে হবে ডামি টেবিল ভিউ ক্লাস, ওকে। টেবিল ভিউতে টেবিল কলামগুলোতেও ক্রেডিট কার্ড কমা এখন দিতে হবে ডামি টেবিল ভিউ ক্লাস কমা। তাহলে এখানে এই চেঞ্জগুলো করতে হবে, সেট সেল কলামে আমাকে ডামি ক্লাস ইউজ করতে হবে, আর টেবিলের যে আইটেমস সেখানে আমাকে ডামি ক্লাস অবজেক্ট অ্যাড করতে হবে। সো তাহলে বটম লাইন কি, if my table has columns where one or more column values are not available in the model class field, then we have to create a dummy class. Dummy class কেন? কারণ এই ক্লাসের অবজেক্ট গুলো is not part of database. এই ক্লাসের অবজেক্ট গুলো শুধু টেবিলের রো হিসাবে পারপাস সার্ভ করার জন্য টেবিলে অ্যাড করা হয়েছে। সো এই ক্লাসের অবজেক্ট হচ্ছে কোয়েরি আউটপুটকে, আমার কোয়েরি প্রসেসিং করলে যে ডাটা সেট, তাকে রিপ্রেজেন্ট করার জন্য। It will not be saved back to the database, কারণ ডাটাবেসে আমার মডেল ক্লাস ক্রেডিট কার্ড অলরেডি সেভ করা আছে। Any question? No, sir. Okay. No, sir. তো আপনারা এত সহজে সবকিছু বুঝে যাচ্ছেন, ইটস ভেরি গুড সাইন। অথবা ঘুম 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 চোখে আসেন, কেউ কিছুই শুনতেছেন না, দুইটার একটা, দুই একজন ছাড়া যারা রেসপন্স করছেন। তাহলে আমাদের এটাও হয়ে গেল, ওকে। এখন আমরা দেখব যে মেনু বার, মেনু, এগুলোর ইউজ। আচ্ছা, এখানে আমাকে একটা এরর দেখাচ্ছে, কি এরর দেখেন তো। স্যার অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যাবে এখন? দিব। এখানে কি এরর দিচ্ছে বলেন তো। শো অ্যাভারেজ
বের করতেছিলাম না আমরা, এই যে এখানে, এই যে এখানে অ্যাভারেজ দেখাচ্ছিল না? তাহলে এই বাটনের অন অ্যাকশন আমরা ওই মিড টার্মের আগে করছিলাম কি, ওই কার্ড লিস্টটাকে ইউজ করছিলাম অ্যাভারেজ বের করার জন্য। কিন্তু টেবিলে তো এখন কার্ড লিস্ট নাই, টেবিলে এখন আছে ডামি ক্লাস লিস্ট। তাহলে ওইখানে ডামি ক্লাস লিস্ট ইউজ করতে হবে। তো ওইটা তো আসলে টেবিলে তো এটা নাই আসলে, তাই না? তো এই যে টেবিল ভিউ এর এই ক্রেডিট কার্ড টেবিল ভিউ ডট গেট আইটেমস আসলে আমাকে ক্রেডিট কার্ড টাইপ তো এখন আর দিবে না, এখন আমাকে কি দিবে, ডামি ক্লাস টাইপ দিবে, তাই না? কারণ আমি তো করছি। তাহলে এটা কি হবে, ডামি টেবিল ভিউ। ওকে, ডি। তাহলে এই ডি ডট এইটা, আচ্ছা, গেট ক্রেডিট লিমিট। তাহলে আমার এই ডামি ক্লাসে গেটার লাগবে। তাহলে ডামি ক্লাসে আমরা কি গেটার অ্যাড করছি? হ্যাঁ, গেটার অ্যাড করছি, কিন্তু এটার নাম ছিল, ও এখানে আবার দেখেন আমার লিমিটটা কিন্তু এখানে নাই, খেয়াল করছেন? না, আছে তো, থাকার কথা। এই যে ডামিতে তো 5টা ফিল্ড, হ্যাঁ, কার্ড লিমিট। তাইলে দিস ডট কার্ড লিমিট কই, দিস ডট কার্ড লিমিট equal to card limit. ওকে, তো এখন তাইলে এটার গেটারও গেট কার্ড লিমিট তো নাই, এটার গেটারটাও আমরা অ্যাড করে দেই। গেটার কার্ড লিমিট। ওকে, এখন এই এররটা চলে গেছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল? ওকে, এখন আসেন যে আমরা মেনু বার কিভাবে ইউজ করব। তা আমাদের এটার কাজ শেষ। আমরা যদি আবার আমাদের মিনি আইরিসে ফেরত যাই। আচ্ছা স্যার, আমরা যে মানে একটা প্রজেক্টে মাল্টিপল এফএক্সএমএল ফাইল যে ডিজাইন করছি, জি, এটা কি একটা এফএক্সএমএল ফাইলে ডিজাইন করা যেত না? না, একটা এফএক্সএমএল ফাইলে করবেন কিভাবে? একটা এফএক্সএমএল ফাইলে করলে আপনাকে ট্যাব দিতে হবে অনেকগুলা, তাছাড়া তো এটা হবে না। এটা তো আবার আপডেট করা লাগে, তখন কি আবার এটা এক্সটেন্ড করে মানে করা লাগবে নাকি? কি আপডেট করা লাগে? মানে যে এফএক্সএমএল গুলো তো আপডেট করা লাগে না? ডিজাইনে চেঞ্জ হলে আপডেট করবেন, নাহলে আবার আপডেট করবেন কেন? আপনি যদি সিন বিল্ডারে কোনো কিছু চেঞ্জ করেন, তখন সেভ করে আপনি আপডেট কন্ট্রোলার করবেন রাইট ক্লিক করে। তো আপডেট কন্ট্রোলার তো আপনি তখনই করবেন যখন এফএক্সএমএল এর ডিজাইনে, এফএক্সএমএল এর কোডে যদি কোনো চেঞ্জ আসে। এই যে এফএক্সএমএল এর কোড, এই কোডে যদি কোনো চেঞ্জ আসে, তাহলেই না আপনি তার করসপন্ডিং কন্ট্রোলারে গিয়ে আপডেট করবেন। তো এই কোডে চেঞ্জ আসবে কখন? যখন আপনি এই ডিজাইনে গিয়ে কোনো চেঞ্জ করবেন। তো সেই ক্ষেত্রে আপনার কনফিউশনটা কোথায়, আরেকবার বলেন। না মানে বলতে যে আমরা যখন আপডেট করব তখন এটা তো ক্লাস আকারে চলে যাবে। না, কি তো আপডেট? এতগুলো কি আপডেট? হ্যাঁ, এই যে এফএক্সএমএল ফাইলগুলো যখন আপডেট করব, হ্যাঁ, কন্ট্রোলার ক্লাস তৈরি হবে। তাহলে আমার এখানে যে হ্যাঁ, কয়টা এফএক্সএমএল, তখন ক্লাস হয়ে যাবে তখন। সেই কয়টা কন্ট্রোলার ক্লাস তো হবেই, এটা তো স্বাভাবিক। আপনি একটা কন্ট্রোলার ক্লাস দিয়ে তো আর পুরো প্রজেক্ট নামাইতে পারবেন না। আপনার প্রত্যেকটা এফএক্সএমএল আপনি যখনই ভিউ চেঞ্জ করবেন, তখনই তো আপনি একটা নতুন এফএক্সএমএল এ চলে যাচ্ছেন। আপনার মাল্টিপল এফএক্সএমএল, আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করেন। একটা ওয়েব পেজ দিয়ে কি একটা ওয়েব অ্যাপ্লিকেশন হয়? একটা এইচটিএমএল ফাইল দিয়ে কি একটা ওয়েব অ্যাপ্লিকেশন হবে? না স্যার। তাহলে মানে আপনি এটা ভাবতেছেন কেন যে আমি একটা এফএক্সএমএল দিয়ে সব করব? এটা তো ইমপ্র্যাকটিক্যাল। তো কাজেই আপনাকে এটা করতে হবে। ওই যেটা শুরুতে বললাম যে আপনার এফএক্সএমএল গুলো যার যারটা তৈরি করে ফেললে এগুলো বন্ধের মধ্যে রেডি হয়ে গেল।
কন্ট্রোলার ক্লাস আপনি fxid দিয়ে এখানে fxid হ্যান্ডলার মেথড দিয়ে সেভ করে আপডেট কন্ট্রোলার করে রাখলে আপনার কন্ট্রোলার ক্লাসগুলো তৈরি হয়ে থাকলো, স্কেলেটন তৈরি হয়ে থাকলো। শুধু আপনার কাজ হলো মডেল ক্লাসগুলো যখন রেডি হয়ে যাবে, ক্লাস ডায়াগ্রাম কমপ্লিট করে ফেলবেন, তখন মডেল ক্লাস যখন ইমপ্লিমেন্ট করে ফেলবেন তখন আপনি এই কন্ট্রোলারের অন অ্যাকশন গুলাও ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবেন। কারণ কন্ট্রোলারের অন অ্যাকশন থেকে তো মডেল ক্লাস ইউজ করতে হবে। তো মডেল ক্লাস যদি ক্রিয়েট না হয় তাহলে তো সেটা আপনি করতে পারবেন না, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার এই যে নন ইউজার মডেল ক্লাস কোর্স বিল আবিজাবি যা আছে, আবার আমার ইউজার মডেল ক্লাস অ্যাকাউন্টেন্ট এমপ্লয়ি, তাহলে এই ক্লাসগুলো যতক্ষণ না আমি রেডি করতেছি ততক্ষণ তো আমি এখানে ওগুলো ইউজ করতে পারবো না। তো এগুলো রেডি করে রাখতে পারি, আপডেট কন্ট্রোলার করলে আমার এমপি ক্লাস তৈরি হয়ে থাকবে উইথ fxid, হ্যাঁ, এবং হ্যান্ডলার মেথডগুলোর স্কেলেটন তৈরি হয়ে থাকবে। কিন্তু ভেতরের কোড লিখতে হলে আমাকে মডেল ক্লাস ইউজ করতে হবে। তো মডেল ক্লাসগুলো তৈরি যখন হয়ে যাবে তখন আপনি এই ক্লাসগুলো কমপ্লিট করবেন। তো তাহলে এই মডেল ক্লাস তৈরি হতে হলে তো আপনার আবার ক্লাস ডায়াগ্রাম রেডি করতে হবে। তো এই ক্লাস ডায়াগ্রাম রেডি হবে কবে, তারপরে আমি fxml ফাইল তৈরি করব, এইভাবে বসে থাকলে কিন্তু আপনার মানে টাইম কনস্ট্যান্ট হয়ে যাবে। সো বন্ধের মধ্যে আপনি আপনার সবাই যদি যার যার 16টা করে fxml তৈরি করেন তাহলে দেখবেন যে মানে 8টা 16টা গোলের জন্য 16টা fxml। ড্যাশবোর্ড তো একই ডিজাইনের হবে, শুধু অপশনস গুলো আলাদা হবে। তো এই 16টা আর একটা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা 4 জনে মিলে ঠিক করে নিতে পারেন কিভাবে হবে। যদি মেনু বার ইউজ করতে চান করতে পারেন, ইটস আপ টু ইউ। তাহলে ওইভাবে আপনার যে 16-17টা fxml এবং তাদের করেসপন্ডিং কন্ট্রোলারের যে এমটি ভার্সন, এগুলো তো আপনি এখনই রেডি করে ফেলতে পারেন 2 দিনের মধ্যে। ক্লাস ডায়াগ্রামটা হয়ে গেলে তখন ক্লাস ডায়াগ্রাম অনুযায়ী ওই মডেল ক্লাসগুলো আবার আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এন্ড ওয়ান্স মডেল ক্লাসেস আর রেডি, তখন আপনি কন্ট্রোলার ক্লাসে গিয়ে ওদেরকে ইউজ করবেন। প্লাস আপনি 2-1টা ইউটিলিটি ক্লাসও আপনার প্রয়োজন অনুযায়ী করে নিতে পারেন, ওকে, যদি লাগে আর কি। যেমন ডাটাবেজ অ্যাক্সেসর একটা ক্লাস হতে পারে। তাহলে নিউ না, এটা আমি বলছি বলে আপনাকে করতে হবে তা না, কথার কথা বললাম যে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু ইউটিলিটি ক্লাস রেডি করে রাখতে পারি, যেগুলোকে আবার আমি এই কন্ট্রোলারের মধ্যে ইউজ করতে পারি। বা মডেল ক্লাসের মেথড থেকেও ইউটিলিটি ক্লাসের মেথডকে ইউজ করা যেতে পারে, ওকে। জি স্যার। এখন দেখেন এই যে মেনু বার, আমার এখানে প্যারেন্ট কি, এটাতে প্যারেন্ট কি, বর্ডার পেন। বর্ডার পেন আছে। আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। লেটে আসছেন কে? লেট অ্যাটেন্ডেন্স থিওরি। Sir, 33. 29. Sir, 28. আর কেউ? 35. Sir, 32. Sir, 35 তো আপনি ডাব্লিউ। Ji sir. আপনাকে তো ডাব্লিউ দেখাচ্ছে। 35 Sir, third স্যার number. 6 Oh, sir, sorry. Sir, 17. 70 Sir, আমি section 6. স্যার 19 সেকশন 6 তো এখন না, সেকশন 6 এর তো আজকে একটা সেশন পরে। Oh, sir, sorry. আমি ভুলে গেছি। আপনাদের হবে হলো 2.5 ঘন্টা পরে, 10:30টায় বোধহয় না, 10:40। Sir, sorry. Okay. Thank you. স্যার 6 6 স্যার 1 1 তো ডাব্লিউ দিয়ে স্যার লাভ। একটু দেখি না না স্যার 1 না 1 না সরি স্যার তাহলে ঠিক মতো বলেন। একটু স্ক্রল করা যাবে আপনার সিরিয়াল নাম্বার আপনি জানেন না? স্যার নাম্বার 7 স্যার
স্যার আমার হচ্ছে ওই মানে ফার্স্ট ক্লাসটাতে ওই কানেকশন ইস্যুস থাকার জন্য স্যার আমি পেজ দিতে পারিনি স্যার, এটা কি এখন দেওয়া যাবে? এটা ফার্স্ট ক্লাসেরটাই, এটা লেট দিচ্ছি আমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন ল্যাবেরটা দিয়ে দেন, 5 এর ল্যাব। বলেন। 7 6 15 কত? 4 4। 17 Sir, 17 21 Sir, 23 Sir, 22. 29, ওকে। 25 Sir, 26. 29 27 24 32 33 33 স্যার 30 32 স্যার 19 আপনি না আরেকটা বললেন এইমাত্র? না স্যার আমি 19 ওকে, ঠিক আছে, সবার হয়েছে না? ওকে। ঠিক আছে, তো এখন এই যে বর্ডার পেন মেনু বারটা আমরা কোথায় দিয়েছি? টপে টপে দিয়েছি, ওকে। এখন দেখেন, আমি যদি একটা নতুন এফএক্সএমএল খুলি, অ্যাঙ্কর পেন যদি আনি, এখানেও তো আমি বর্ডার মেনু বার দিতে পারতাম। এখন দেখেন, মেনু কিন্তু আমি চাইলে বসাতে পারবো না। কেন পারবো না? কারণ মেনু বার ছাড়া মেনু হয় না। আপনি একটা টেবিল কলাম বসাইতে পারবেন না, কারণ টেবিল ছাড়া তো টেবিল কলাম হবে না। তাহলে আমার টেবিল কলাম না, টেবিল নাই, অথচ টেবিল কলাম বসাতে যাচ্ছি, নট অ্যালাউড। তার মানে এই যে টেবিল কলাম, তারপরে মেনু, এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি আপনার এই এফএক্সএমএল এর ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাতে পারবেন না। তাহলে আমার একটা মেনু বার ইউজ করতে হবে। তাহলে মেনু বার আমি বসালাম। তাহলে এটা নাও ইট লুকস লাইক এরকম। এখন একটা মেনু বার সাধারণত স্ট্রেচ করে লেফট রাইট। দেখেন সিন বিল্ডারের যে মেনু বার, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়েছে, কিন্তু আমাদের এটা এখানে শেষ, কারণ মেনু শেষ। তাহলে আপনি কি করতে পারেন, এটাকে স্ট্রেচ করে দিতে পারেন পুরোটা। সো নাও ইউ ক্যান ফিল ওকে, নাও ইট লুকস ফাইন। কিন্তু আপনি যদি আবার উইন্ডো রিসাইজ করেন, তাহলে দেখবেন যে আবার একই প্রবলেম। কারণটা হলো অ্যাঙ্কর পেন হচ্ছে কোঅর্ডিনেট বেসড, এক্স ওয়াই কোঅর্ডিনেট, লেন্থ অ্যান্ড উইথ। তো এক্স ওয়াই কোঅর্ডিনেট, লেন্থ, উইথ আপনি যখন ইনিশিয়ালি বসাই দিচ্ছেন, ওটি তো ফিক্সড। সো আপনি উইন্ডো রিসাইজ করলে ও কিন্তু অ্যাডাপ্ট করবে না। তো কাজেই আপনি যদি অ্যাঙ্কর পেনে মেনু বার বসাতে চান, তাহলে আপনাকে উইন্ডো রিসাইজিংটা ডিসেবল করে দিতে হবে, সেটা একটা ওয়ে হতে পারে। অথবা আপনি বর্ডার পেন ইউজ করতে পারেন। তো বর্ডার পেন যদি আমরা ইউজ করি, তাহলে আমি যদি এখন এখানে একটা বর্ডার পেন, কিন্তু লেন্থ কোঅর্ডিনেট এই হিসাবে নোটগুলোকে ট্রিট করে না। সে ট্রিট করে যে আমি যখন একটা নোট বসাবো, সেই নোটটা যদি এক্সপ্যান্ডেবল হয়, পুরা বর্ডারটাকে সে অকুপাই করবে। তো মেনু বার হচ্ছে একটা এক্সপ্যান্ডেবল নোট, তাহলে এটাকে যখন টপে দিব, ইট উইল অকুপাই দ্য হোল টপ। তাহলে আমার এই যে দেখেন, এখন এটা অটোমেটিক উইন্ডো রিসাইজ করলেও ইট উইল অ্যাডাপ্ট অ্যাকর্ডিংলি। তাহলে যদি আমার বর্ডার পেন, যদি আমার মেনু বার ইউজ করার ইচ্ছা থাকে, বর্ডার পেন ইউজ করাটা আমার জন্য সুবিধাজনক। ক্লিয়ার? Yes, sir. ওকে। এখন এখন
এই মেনু বার কন্টেন্স মেনু, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেনু বার কন্টেন্স মেনু, and default setup হচ্ছে menu bar composition contains menu and menu contains menu items. কিন্তু আপনি চাইলে নেস্টেড মেনু করতে পারেন, তাহলে আপনি একটা মেনুকে আরেকটা মেনুর মধ্যে যদি দিয়ে দেন তাহলে দেখেন নেস্টেড মেনু হয়ে গেল। হ্যাঁ, তো এইটার আপনি একটা নাম যাই হোক, তাহলে এখন যদি আমি এটাকে প্রিভিউ করি তাহলে আপনি দেখবেন এই যে আমার এখানে এই যে নেস্টেড মেনুটাই মেনুর মেনু আইটেম হিসেবে আসছে, বাট ইটস নট এ মেনু আইটেম, ইট ইটসেলফ ইজ এ মেনু। তো এইভাবে আপনি করতে পারেন। ওকে, এখন প্রশ্ন হলো যে এই নেস্টিং গুলো আমরা করছি অনেকগুলো অপশনকে ক্যাটাগরাইজ করে রাখার জন্য, কিন্তু আলটিমেটলি মেনু আইটেমে গিয়ে আসলে আমরা অ্যাকচুয়াল কাজটা করি। আপনাকে ইন্ডিভিজুয়ালি মেনু আইটেমগুলো ধরে ধরে তার অন অ্যাকশন বা যাই থাকবে সেটা আপনি এখানে দিবেন। দেখেন মেনুর আইটেমের জন্য মাত্র 2টা হ্যান্ডলার অ্যালাউ করতেছে, একটা হচ্ছে অন অ্যাকশন আর একটা হচ্ছে অন মেনু ভ্যালিডেশন। কিন্তু আপনি একটা বাটনে অনেক হ্যান্ডলার অ্যালাউ করে, কিন্তু মেনু আইটেমে 2টাতে অন অ্যাকশনে গিয়ে আপনি যেটা দেবেন, তাহলে আপনার আলটিমেটলি এই অন অ্যাকশন গুলোতে গিয়ে আমাকে ইভেন্ট হ্যান্ডলার সেট করতে হবে। ওকে, ঠিক আছে, Yes, sir. ওকে। এটা গেল মেনু। এখন এখানে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন সিন সুইচিং করেছিলাম তাহলে আপনি যদি একটা ব্যাক বাটন থাকে, এখানে যদি একটা ব্যাক বাটন থাকে, ব্যাক করবেন কিভাবে? তাহলে একটা ব্যাক বাটন যদি থাকে, এখানে ক্লিক করলে যদি আমি ব্যাকে যেতে চাই, ধরেন লগ ইন ভিউতে ফেরত যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই বাটনের গেট সিন করতে হবে, তাই না? তাহলে ইভেন্ট ডট গেট সোর্স আমাকে বাটনটা দিবে, তারপরে বাটনের গেট সিন, সেই সিনের আবার গেট উইন্ডো করলেই আমি কারেন্ট উইন্ডোতে পাবো, তখন সেই কারেন্ট উইন্ডোতে আমি নতুন একটা সিন সেট সিন করতে পারি, তাহলে সিনটা রিপ্লেস হয়ে যাবে, রাইট? Yes, sir. ওকে, এখন এই বাটনের গেট সিন কাজ করলো কেন? কারণ বাটনটাকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাইছেন কোথায়? সিনের উপরে। সো এই বাটন আপনাকে এখন এই যেহেতু এটা বর্ডার পেন, আমি একটা বেশি দিতে পারবো না, তাহলে এই বাটনের গেট সিন আমাকে কিন্তু সিনটা দিবে। কিন্তু আপনি কি মেনু আইটেমকে এখানে বসাতে পারেন ড্র্যাগ এন্ড ড্রপ করে? No, sir. So menu bar তো নাই। কিন্তু মেনু আইটেমকে পারি কিনা ইন্ডিভিজুয়ালি? No, sir. তাহলে মেনু আইটেম ডট গেট সিন ইনভ্যালিড, কিন্তু বাটনের গেট সিন ইজ ভ্যালিড। বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায়? Yes, sir. আপনি যদি এখন বলেন যে আমার এই মেনু আইটেমের উপর বেস করে আমি স্টেজটাকে বের করতে চাই গেট সিন গেট সোর্স করে, সেটা কিন্তু পসিবল না। আমি যদি বলি যে এইখানে যদি আমার এখন একটা ধরেন এখানে যদি একটা থাকতো যে হেল্পে যদি থাকতো যে গো ব্যাক টু লগ ইন, ওকে, বা এখানে যদি একটা লগ আউট একটা মেনু থাকতো লগ আউট, তো ওটাতে ক্লিক করলে আপনি লগ ইন ভিউতে ফেরত যাবেন, হতে পারে না? Yes, sir. হ্যাঁ, তো তাহলে আমি যদি এখানে একটা মেনু অ্যাড করি আমার এই মেনু বারে, সো লেটস সে এটাকে ডুপ্লিকেট করি, এটাকে বললাম লগ আউট। তাহলে আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে রান টাইমে এইটার একটা অন অ্যাকশন দিয়ে দিই। এই মেনুতেও আপনি চাইলে অন অ্যাকশন দিতে পারেন, মেনুতে যে মেনু আইটেম রাখাই লাগবে এমন কোনো কথা নাই, যেহেতু ডুপ্লিকেট করছি এগুলো সহজ চলে আসছে। ডিলিট 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 ডিলিট, তাহলে এই লগ আউট মেনুতেও আপনি এখন একটা অন অ্যাকশন দিতে পারেন। ওকে, তাহলে লোড লগ ইন ভিউ
মেনু আইটেম না, মেনু অন অ্যাকশন। এটা আমি দিয়ে এটা সেভ করে রাখতে পারি, কন্ট্রোল এস, আপডেট কন্ট্রোলার করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। তো এখন এই এইখানে আমি এখন আমার কমন ড্যাশবোর্ড ভিউ কন্ট্রোলারে দেখবো যে আমার আরেকটা মেথড চলে আসছে। এখন এইখানে আমি যদি বলি যে আমার ইভেন্ট, এই যে অ্যাকশন ইভেন্ট, হ্যাঁ, ডট গেট সোর্স, ওকে, এইটুকু পর্যন্ত ঠিক আছে, আমাকে মেনুটা পাওয়া যাবে, এটা কিন্তু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমি যদি বলি যে মেনু এম ইকুয়াল টু, নো প্রবলেম, কোনো অসুবিধা কিন্তু নাই। গেট সোর্স, এটাকে নোডে কাস্ট করা যাবে না, মেনুতে কাস্ট করতে হবে। দেখেন এটা কিন্তু ঠিক আছে, বুঝাইতে পারছি? তো আমি যদি এটাকে নোডে নিতে চাই তখন কি হবে? তো ধরেন আমার এখানে যদি আমি এখন একটা বাটনও নিয়ে আসি, এটা তো আমার সেন্টারে তো দিতে পারবো না, অ্যাঙ্কর পেন থাকলে দিতে পারতাম। আচ্ছা, যাই হোক, কিন্তু এখন যদি এটাকে আমি নোডে কাস্ট করে এটাকে যদি আমি এখন এমটাকে নোডে কাস্ট করে গেট সিন করতে চাই, অ্যালাউ করতেছে না। কেন অ্যালাউ করতেছে না? কেন অ্যালাউ করতেছে না? কারণ মেনু ক্লাসে মেনু তো আপনি নোডের এই সিনের উপর বসাইতে পারেন না, এই জন্য মেনুকে আপনি গেট সিন এর ক্লায়েন্ট হিসেবে ইউজ করতে পারবেন না। বুঝাইতে পারছি? তাহলে আপনি যদি এখন বলেন Yes, sir. স্টেজ লোকাল স্টেজ ইকুয়াল টু নোডে কাস্ট করে দেখেন ডট গেট উইন্ডো, তো সিন ক্লাসের মেথড গেট উইন্ডো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার এটাকেও আপনি স্টেজে কাস্ট করে দিলেন, যে উইন্ডোটা পাবেন, তাতেও সমস্যা নাই। কিন্তু মূল সমস্যাটা হলো আপনি এম কে নোডে কাস্ট করতে পারবেন না। নোড ক্লাসে কিন্তু গেট সিন মেথড আছে, কিন্তু মেনু আপনি নোডে কাস্ট করতে পারবেন না, এই জন্য যে মেনুটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাইতে পারেন না। তাহলে আপনি যদি ব্যাক ট্র্যাক করে কারেন্ট স্টেজটা পেতে চান, তাহলে কি করতে হবে? সলিউশন কি? অ্যাকশন ইভেন্ট থেকে না, আমি তো অ্যাকশন ইভেন্ট থেকে তো আমি মেনু পাবো, তো মেনুটাকেই তো আমি নোডে কাস্ট করতে পারতেছি না গেট সিন কল করার জন্য। তো তখন আমাকে যেটা করতে, বাটন হইলে পারতাম, তো তখন আমাকে কি করতে হবে? আমি ড্র্যাগ করে বসাইছি কোনটা? বাটন না, এখানে ড্র্যাগ করে বসাইছি কোনটা? মেনু বার। এখান থেকে টেনে এনে কোনটা বসাইতে পারছি এখানে? মেনু না মেনু আইটেম? মেনু বার। মেনু বার। তাহলে মেনু বারকে আপনি গেট সিন করতে পারবেন, কিন্তু আপনার অ্যাকশন ইভেন্ট তো আসলে মেনু বারকে রিপ্রেজেন্ট করে না, মাউস ক্লিককে রিপ্রেজেন্ট করে। তাহলে ওটার গেট সোর্স তো আপনাকে মেনু বার দিবে না, মেনু আইটেম দিবে, বা এই ক্ষেত্রে মেনুটা দিবে। তো আপনি যখন এখানে ক্লিক করতেছেন, আপনার গেট সোর্স আপনাকে মেনু দিবে, বা এখানে যখন ক্লিক করতেছেন তখন গেট সোর্স আপনাকে মেনু আইটেম দিবে।
বাট মেনু বার তো দিবে না। কিন্তু মেনু আর মেনু আইটেমের গেট সিন তো আমি করতে পারবো না, কারণ ওদেরকে ডাইরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসানো যায় না। তাহলে আমার সমাধান হইলো আমাকে এখন আমার এই মেনু বারের একটা এফএক্স আইডি দিতে হবে। ওকে, সো my dashboard menu bar, for example. ওকে, তাহলে এই ড্যাশবোর্ড এটাকে সেভ, কন্ট্রোল সেভ, আপডেট কন্ট্রোলার। স্যার ল্যাবের অ্যাটেন্ডেন্সটা কি নিয়েছেন? জি জি, আপডেট কন্ট্রোলার। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, এই মেনু বারের যে এফএক্স আইডি মেনু বার, এটাকে ইম্পোর্ট করতে হবে, এইটার গেট সিন করতে হবে। তো তাহলে এইটার গেট সিন করতে হবে। এই যে, now you can use it to change the scene use করে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায়? ইয়েস স্যার। হ্যাঁ, তো তার মানে বাটনের ক্ষেত্রে যদি বাটনের এফএক্স আইডি থাকতো, তাহলে বাটনে যদি এফএক্স, বাটনে সাধারণত আমরা এফএক্স আইডি দেই না, এই জন্য আপনি কি করেন যে ইভেন্ট ডট গেট সোর্স আপনাকে বাটনটা দেবে। কিন্তু বাটনের যদি এফএক্স আইডি থাকতো, তাহলে আপনি সরাসরি বলতে পারতেন যে বাটনের এফএক্স আইডি ডট গেট সিন ডট গেট উইন্ডো। এফএক্স আইডি থাকলে আপনি সরাসরি সেটাকে ইউজ করতে পারেন, মানে ওটাকে যে গেট সোর্সের মাধ্যমে আপনাকে নোটটা আনতে হবে তা তো না, আপনার তো এফএক্স আইডি আছে। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে বাটনের এফএক্স আইডি জেনারেলি থাকে না, তো তখন আপনি গেট সোর্স দিয়ে নেবেন। কিন্তু মেনু বা মেনু আইটেমের জন্য গেট সোর্স কাজ করবে না, তখন আপনাকে ওই মেনু বারের একটা এফএক্স আইডি অ্যাসাইন করে রাখতে হবে, সেইটা ইউজ করতে হবে। তো তখন কি হবে, তখন আপনি মেনুতে ক্লিক করতেছেন ঠিকই, কিন্তু গেট সিনের জন্য আপনি আসলে এই মেনু বারের যে এফএক্স আইডি সেটাকে ইউজ করতেছেন। ওকে, ইয়েস স্যার। তো তাহলে আমরা আমাদের এই আজকে কিন্তু মোটামুটি অনেক কিছুই কভার হলো। আপনাদের 2 ঘন্টা লাগলো না, কারণ এই লেখাগুলো অন্য সেকশনে অলরেডি লেখা হয়ে গেছে, এই জন্য আপনাদের একটু ফাস্ট হয়ে গেল। বাট নেভারথেলেস কোনো কিছু বুঝতে অসুবিধা হলো কিনা আজকে যেগুলো আমরা আলাপ করলাম? স্যার অ্যাটেন্ডেন্সটা দেওয়া যাবে? আমার নেট ছিল না। দিব, কিন্তু আগে আমাকে এটা রেসপন্স করেন যে এখানে আপনাদের কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কিনা আজকে যেগুলো আমরা কভার করলাম। স্যার প্র্যাকটিস করলে বোঝা যায় আর কি কোন জায়গায় সমস্যা। ওইটা তো অন্য জিনিস, কিন্তু যে লেকচারটা যে ফলো করলেন এখানে বুঝতে কোনো কিছু অসুবিধা হয়েছে কিনা? না স্যার। না স্যার। থাকলে কোশ্চেন করে ফেলতে পারেন। বুঝছি স্যার। ওকে, এখন ঈদের পরে আমরা যেটা করব আপনাদের ক্ষেত্রে 7 তারিখ, যে আমরা এই ফাইল হ্যান্ডলিং এখন আমাদের শুরু করতে। আমরা অ্যারে লিস্টে টেম্পোরারিলি নিচ্ছিলাম, কিন্তু আলটিমেটলি ইট শুড গো টু দ্য ডেটাবেস, সো ইন আওয়ার কেস ফাইল। তাহলে আমরা ফাইল হ্যান্ডলিং নিয়ে 7 তারিখে আমরা আমাদের আলোচনাটা করে ফেলবো, এবং ফাইল হ্যান্ডলিং এর সাথে সাথে এক্সেপশন হ্যান্ডলিং আসে। আর চার্টের আমরা ডেমো দেখছি, কিন্তু নিজেদের চার্ট কিভাবে বানাবো সেটা নিয়ে আমাদের একটা ক্লাস করতে হবে। তাহলে আমরা মোটামুটি এই ঈদের পরে পরে আমাদের কন্টেন্ট মোটামুটি শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে প্ল্যান। বলেন, কে লেট করছেন? স্যার 16। ওকে, আর কেউ আছেন? হ্যালো কত কত? স্যার 11 সারা জামিল।
ওকে, আপনি তো উইথড্র দ্বার প্রান্তে। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তো তাহলে আমরা শেষ করি যদি আপনাদের আর কোনো না থাকে। তাহলে এখন ঈদ মোবারক থাকলো, আর আপনাদের এই কাজগুলো করবেন যেগুলো রেকর্ডিং এর শুরুতে বললাম, ঠিক আছে? আর গিটহাবটা ইউজ করতে হবে, এটা রিকোয়ারমেন্ট কোর্সের। আর আপনি ইন্ডিভিজুয়ালি ইন্টেলিজে প্রজেক্ট যদি বানান আপনার ল্যাপটপে, এগুলো আপনি মার্জ করবেন কিভাবে? সো টেস্ট করার জন্য আপনি সেটা করতে পারেন, কিন্তু এগুলো আপনার গিটহাবে একটা মেইন প্রজেক্ট থাকবে। তো ওখানে চাইলে আপনি আপনারা ব্রাঞ্চ ক্রিয়েট করতে যদি অসুবিধা হয়, তাহলে মেইন ব্রাঞ্চে আপনারা প্যাকেজ তৈরি করে ফেলতে পারেন নিজেদের আইডি দিয়ে। তাহলে যার যার ফাইলগুলো ওই প্যাকেজের ভেতরে রেখে দিতে পারেন। তাহলে রিসোর্সের ভেতরে একটা প্যাকেজ বানাবেন, এই যে এইখানে আপনি আরো 4টা প্যাকেজ বানাইতে পারেন 4 জনের আইডি দিয়ে। সেখানে যার যার প্যাকেজ ফোল্ডারে তার এফএক্সএল গুলো রাখলেন। আবার এই কন্ট্রোলার প্যাকেজের মধ্যেও, এই কন্ট্রোলার নামে আমি একটা প্যাকেজ বানাইছি, আপনাকে বানাইতে হবে তা না। এখানেও আপনি আবার 4টা সাব প্যাকেজ বানাইতে পারেন। তাহলে কি হবে যে আপনার এটা হলো শর্টকাট, যদি আপনারা 4টা সাব ব্রাঞ্চ বানাইতে না পারেন 4 জনের জন্য, সেক্ষেত্রে মেইন ব্রাঞ্চেই এটা করতে পারেন। ওকে, এটা হলো মন্দের ভালো হিসাবে। বাট আইডিয়ালি ইউ শুড হ্যাভ ইউর ওন ব্রাঞ্চ, পুশ পুল করে করা। সেটাতে যদি প্রবলেম হয় তাহলে অ্যাটলিস্ট কিছু না করার থেকে মেইন ব্রাঞ্চে আপনারা এই নিজেদের আইডি দিয়ে সাব প্যাকেজ তৈরি করে সেখানে আপনাদের, তাহলে কি হবে, একজনের ফাইল আরেকজনের ফাইলের সাথে ক্ল্যাশ হবে না, বা অ্যাক্সিডেন্টালি কোনো ডিলিট ফিলিট এগুলো হবে না। স্যার আগে হচ্ছে কমন যে ফাইলগুলো আছে ওইগুলো ক্রিয়েট করে তারপর ব্রাঞ্চ তৈরি করবো। না, আপনারা যদি ব্রাঞ্চে ফ্যামিলিয়ার থাকেন, যেটা থাকার কথা, তাহলে তো যার যার ব্রাঞ্চেই আপনারা তার ফাইলগুলো আপনি যখন লোকাল ল্যাপটপে টেস্ট করে ফেললেন তখন সেগুলো আপনি পুশ করবেন। কিন্তু যদি এটা হয় যে ব্রাঞ্চ ইউজ করতে গিয়ে অসুবিধা হচ্ছে, অর্থাৎ আপনাদের গিটহাবে টিউটোরিয়াল গুলো ঠিক মতো করেন নাই শুরুর দিকে, এসওডিরা কিন্তু শুরুতে গিটহাবের উপরে কয়েকটা টিউটোরিয়াল নিয়েছে, বা গিটহাব টিউটোরিয়াল অ্যাটেন্ড করছেন কিন্তু নিজে কখনো খুলেও দেখেন নাই। তো এগুলো তো ঘটে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না হলেও। তো তারা এই স্ট্রাগল গুলো করে। তো তাদের জন্য শর্টকাট হিসাবে, মন্দের ভালো হিসাবে বলছি যে আপনি মেইন ব্রাঞ্চে সেই ক্ষেত্রে আপনার আইডি দিয়ে সাব প্যাকেজ তৈরি করে, তো তখন একটাই মেইন ব্রাঞ্চ, একটাই ব্রাঞ্চ, কাজে ওখানে পুশ পুলের ঝামেলা ওইভাবে কমিট মানে আপনার কনফ্লিক্ট রিজলভ করা এইসব বিষয়গুলো থাকবে না। বাট দ্যাটস নট দ্য আইডিয়াল ওয়ে। কিন্তু আমি বলছি যে যদি কোনো কারণে না পারেন 4 জন 4টা ব্রাঞ্চ, তখন মেইন ব্রাঞ্চেই 4টা ফোল্ডার আপনি প্যাকেজ হিসেবে তৈরি করে নিজের নামে বা নিজের আইডি দিয়ে সেখানে আপনার ফাইলগুলো রাখতে পারেন। ওকে স্যার, ইয়েস স্যার। জি, স্যার আমার সিরিয়াল নাম্বার 20। মানে আপনারা এক একজন 5 মিনিট পর পর ঘুম থেকে উঠবেন আর আমাকে লেট দিত, এটা কি শুরু? না আমি রেসপন্স করছিলাম, মনে হয় যে হেডফোন দিয়ে শুনছিলাম তো, যার জন্য শুনতে পারেন নাই। না, আপনার কথা তো শুনি নাই, তো বললে দিব না কেন? এখন হেডফোন খুলছি আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে সবার জন্য ঈদ মোবারক থাকলো, আনন্দ করেন, আবার একটু আগায় রাখতে হবে। ওকে।